আচ্ছা, আমি স্টার্ট করে দিই, বাকিরা জয়েন করুক। সো এই চ্যাপ্টারটায় আমরা হচ্ছে আজকে ইলেকট্রোকেমিস্ট্রির বেসিক জিনিসপত্রগুলো আজকে গো থ্রু করবো। তো এই চ্যাপ্টারটায় হচ্ছে মেইনলি দুইটা টপিক আছে। একটা হচ্ছে, একটাকে বলা হয় ইলেকট্রোলাইসিস বা বাংলায় হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, আর আরেকটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল বা তড়িৎ রাসায়নিক কোষ। চ্যাপ্টারটা মেইনলি হচ্ছে এই দুইটা মেইন টপিকে বিভক্ত। তো দুইটা কিছুটা একই, দুইটার বেসিক জিনিসগুলো সেম। আমরা ফার্স্টে হচ্ছে ইলেকট্রোলাইসিস কি এটা স্টাডি করব। আমাদের বইয়ে হচ্ছে এটা ফার্স্টে দেওয়া। এবং ইলেকট্রোলাইসিসের বেসিক আইডিয়াটা হচ্ছে যে আমরা কোন একটা সলিউশনে, ধরো কোন একটা সলিউশন থাকবে, কিরকম সলিউশন থাকবে সেইটা একটু পরে বলছি। যে কোন একটা সলিউশনে আমরা যদি কারেন্ট পাস করি, কোন একটা সলিউশনে আমরা যদি কারেন্ট পাস করি, সলিউশনটা একটা স্পেশাল টাইপ অফ সলিউশন, নট জাস্ট এনি সলিউশন, একটা স্পেশাল টাইপ অফ সলিউশন। তো এই সলিউশনে আমরা যদি কারেন্ট পাস করি, তখন আহ, এই একটা সেই স্পেশাল সলিউশনটা দেখা যায় যে ক্যাটায়ন আর অ্যানায়নে ডিভাইডেড হয়ে যায়। সেই স্পেশাল সলিউশনটা হচ্ছে ক্যাটায়ন এন্ড অ্যানায়নে ডিভাইড হয়ে যায়। তো এই প্রসেসটাকে বা এই কারেন্টের মাধ্যমে সলিউশন কে ক্যাটায়ন অ্যানায়নে ভেঙে ফেলাকে আমরা হচ্ছে ইলেকট্রোলাইসিস বলি। এবং এই যে সলিউশনটা, এটা একটা স্পেশাল টাইপ অফ সলিউশন। এই সলিউশনটা হচ্ছে তিনটা ক্যাটাগরিতে হতে পারে। একটা হচ্ছে যে কোন একটা আয়নিক কম্পাউন্ড যদি আমার কাছে থাকে বা একটা আয়নিক যৌগ যদি থাকে, তো সেই আয়নিক কম্পাউন্ডের আমরা যদি ধরো মেল্টেড ভার্সন নেই। একটা আয়নিক কম্পাউন্ড আছে, লেটস সে NaCl, যে কোনো একটা আয়নিক যৌগ বা আয়নিক কম্পাউন্ড আছে, তার যদি মেল্টেড ভার্সন নেই, মানে তার গলিত ভার্সন নেই, সেইটা এই সলিউশনটা হতে পারে। অথবা আরেকটা কেস হতে পারে যে আমরা সেই আয়নিক যে একটা আয়নিক সলিউশনের একটা আয়নিক কম্পাউন্ডের অ্যাকুয়াস সলিউশন নিলাম। আমরা আয়নিক কম্পাউন্ডের লেটস সে অ্যাকুয়াস সলিউশন নিলাম, সেটাও এই স্পেশাল টাইপ অফ সলিউশনের মধ্যে পড়বে। আর আরেকটা কেস হতে পারে, সেটা হচ্ছে যে একটা পোলার কোভ্যালেন্ট, মানে পোলার সমযোজী যৌগের সলিউশন, সেটাও হতে পারে। তো এই আহ, তিনটা টাইপের যে সলিউশন বললাম, একটা হচ্ছে আয়নিক কম্পাউন্ডকে মেল্ট করে একটা সলিউশন বানানো বা গলায় একটা সলিউশন বানানো। তারপর হচ্ছে আয়নিক কম্পাউন্ডকে পানিতে ডিজলভ করে একটা অ্যাকুয়াস সলিউশন বা জলীয় দ্রবণ বানানো, অথবা একটা পোলার কোভ্যালেন্ট বা একটা পোলার সমযোজী যৌগকে পানিতে দ্রবীভূত করে একটা সলিউশন বানানো। এই তিনটা টাইপের সলিউশনের ক্ষেত্রে ইলেকট্রোলাইসিস করা যায়। মানে এই তিনটা টাইপের সলিউশনে আমরা যদি বাইরে থেকে কারেন্ট পাস করি, সরি, আমরা যদি বাইরে থেকে কারেন্ট পাস করি বা ইলেকট্রিসিটি পাস করি তারের মধ্য দিয়ে, তখন দেখা যায় যে দুইটা ইলেকট্রোড থাকে। আমরা একটু পরে এক্সপ্লেন করবো হোয়াট ইজ ইলেকট্রোড। তো দুইটা ইলেকট্রোড বা তড়িৎদ্বার থাকে, সেই ইলেকট্রোড বা তড়িৎদ্বারে দেখা যায় যে ওই সলিউশনটা ভেঙে ক্যাটায়ন আর অ্যানায়নে, আহ, মানে ক্যাটায়ন আর অ্যানায়নে আলাদা হয়। তো বা ক্যাটায়ন আর অ্যানায়ন গুলো আলাদা হয়ে যায়। সো এই যে তিনটা সলিউশনের কথা বললাম, এদেরকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোলাইট। এদেরকে বলা হয় স্পেশাল সলিউশন গুলোকে আমরা বলি ইলেকট্রোলাইট, বা বাংলায় হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। সো ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে তারাই যে সলিউশন গুলাই বাইরে থেকে কারেন্ট পাস করলে বাইরে থেকে কারেন্ট পাস করলে দেখা যায় যে তার ক্যাটায়ন আর অ্যানায়ন গুলো সেপারেট আউট হয়ে যাবে। এখন সেপারেট বলতে কি বোঝাচ্ছি? সেপারেট বলতে বোঝাচ্ছি যে সেপারেট বলতে বোঝাচ্ছি যে ধরো এই সলিউশনে যে ক্যাটায়ন গুলো আছে বা অ্যানায়ন গুলো আছে, লেটস সে ধরো এই সলিউশনে ক্লোরিন মাইনাস আয়ন আছে, অথবা ধরো এই সলিউশনে সোডিয়াম প্লাস আয়ন আছে, অথবা লেটস সে এই সলিউশনে কপার 2+ আয়ন আছে। ঠিক আছে? আমরা যে সলিউশনটা নিয়ে কাজ করব, ধরো সেই সলিউশনে এরকম ক্যাটায়ন বা অ্যানায়ন আছে। তো ইলেকট্রোলাইসিস করার মাধ্যমে বেসিক্যালি এই
আয়নগুলার এই আয়নগুলা থেকে ইলেকট্রোলাইসিস করার মাধ্যমে এই আয়নগুলা থেকে আমরা তাদের অরিজিনাল ফর্ম আবার ব্যাক পেতে পারি। দ্যাট ইজ ক্লোরিন মাইনাস থেকে ধর আমরা পিওর ক্লোরিন গ্যাস ফেরত পাবো, Na+ থেকে আমরা হচ্ছে সোডিয়াম মেটাল সলিড অবস্থায় ফেরত পাবো, ক্লোরিন 2+ থেকে আমরা হচ্ছে কপার 2+ থেকে আমরা হচ্ছে সলিড কপার মেটাল ফেরত পাবো। তো এইটাকেই আমরা বলতেছি হচ্ছে ইলেকট্রোলাইসিস। এবং যেই সলিউশনের ক্ষেত্রে এটা করা যায় সেটা হচ্ছে ইলেকট্রোলাইট। সেই সলিউশন গুলোকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য। এবং ইলেকট্রোলাইট হয় যখন আয়নিক কম্পাউন্ডকে গলানো হয়, অথবা আয়নিক কম্পাউন্ডের জলীয় দ্রবণ ক্রিয়েট করা হয়, অথবা পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ডের সলিউশন প্রিপেয়ার করা হয়। আচ্ছা, সবাই কি এই পর্যন্ত বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন আছে? এই পর্যন্ত কি সবাই ফলো করতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের ফার্স্ট পোর্শন। আরেকটা পোর্শন আছে হচ্ছে এর পরে, যেটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল। তো ইলেকট্রোকেমিক্যাল সেলের ব্যাপারটা হচ্ছে উল্টা। ইলেকট্রোলাইসিস আমরা যেটা করছি, আমরা হচ্ছে বাইরে থেকে কারেন্ট দিছি, সেইটার মাধ্যমে আমরা একটা কেমিক্যাল চেঞ্জ ঘটাইছি। কিরকম কেমিক্যাল চেঞ্জ ঘটাইছি এখানে? যে আমরা ওই ক্যাটায়ন অ্যানায়ন গুলাকে তাদের অরিজিনাল ফর্মে ফেরত আনছি। তো এটা কিরকম কেমিক্যাল চেঞ্জ আমরা একটু চিন্তা করলেই বুঝবো। যে ক্লোরিন মাইনাসকে আমরা ক্লোরিনে কনভার্ট করছি, এটা কিন্তু একটা অক্সিডেশন। আমরা Na+ কে Na তে কনভার্ট করছি, এটা কিন্তু একটা রিডাকশন বা বিজারণ। কপার 2+ কে কপারে কনভার্ট করে ফেলতেছি, এটা একটা রিডাকশন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাইরে থেকে কারেন্ট দেওয়া হচ্ছে, কারেন্ট মানে হচ্ছে ইলেকট্রিক এনার্জি বা তড়িৎ শক্তি দেওয়া হচ্ছে। সো বাইরে থেকে তড়িৎ শক্তি বা ইলেকট্রিক এনার্জি দেওয়ার মাধ্যমে এখানে একটা কেমিক্যাল চেঞ্জ ঘটানো হচ্ছে, মানে একটা রাসায়নিক শক্তিতে এটা কনভার্ট করা হচ্ছে। সো ইলেকট্রোলাইসিস হচ্ছে ইলেকট্রোলাইসিস হচ্ছে যে ইলেকট্রিক এনার্জিকে বা তড়িৎ শক্তিকে তোমার কেমিক্যাল এনার্জি বা রাসায়নিক শক্তিতে কনভার্ট করার একটা ওয়ে। ঠিক আছে, কেমিক্যাল এনার্জি বা রাসায়নিক শক্তিতে কনভার্ট করার একটা ওয়ে। বাট ইলেকট্রোকেমিক্যাল সেল যেটা, সেটা কিন্তু আবার আলাদা। ইলেকট্রোকেমিক্যাল সেলে যেটা হয়, ইলেকট্রোকেমিক্যাল সেলে উল্টা হচ্ছে এভাবে যে এখানে কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করা হয়। এখানে হচ্ছে কেমিক্যাল এনার্জিকে কনভার্ট করা হয় ইলেকট্রিক এনার্জিতে। ইলেকট্রিক এনার্জিতে এটা কি বোঝায়? যে ইলেকট্রোকেমিক্যাল সেলে আমরা হচ্ছে তোমার আহ, মানে ইলেকট্রোকেমিক্যাল সেলে আমরা বেসিক্যালি একটা ব্যাটারি ফর্ম করব। মানে ইলেকট্রোকেমিক্যাল সেল বলতেই আসলে ব্যাটারি বোঝায়। ওকে, এটা বলতে আসলে ব্যাটারি বোঝায়। মানে আমরা যে ব্যাটারি গুলো ইউজ করি, সরি, আমরা যে ব্যাটারি গুলো ইউজ করি, আমরা যে ব্যাটারি, আচ্ছা কেউ চ্যাটে হচ্ছে কিছু লিখবা না, কারণ চ্যাটটা চ্যাটটা হচ্ছে তোমার এখানে আমি দেখা একটু প্রবলেম। তোমরা হচ্ছে মাইক অন করে কোশ্চেন করো। সো কেমিক্যাল এনার্জি এটাকে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করে। সো আমরা যে মডার্ন ব্যাটারি গুলা চিনি, সেই ব্যাটারি গুলা কিন্তু আসলে জাস্ট একটা ইলেকট্রোকেমিক্যাল সেল। সেখানে আমরা দেখবো যে মেইনলি কেমিক্যাল ইউজ করে ওইখান থেকে ইলেকট্রিক এনার্জি ফর্ম করা হচ্ছে, মানে ওইটা একটা ব্যাটারি। ঠিক আছে, কেমিক্যাল ইউজ করে আমরা ওইখান থেকে একটা ব্যাটারি ফর্ম করতে পারছি। আচ্ছা, সো দুইটার মধ্যে ডিফারেন্সটা আই হোপ বোঝা গেছে। একটা হচ্ছে ইলেকট্রোলাইসিস, বাইরে থেকে আমি ব্যাটারি ইউজ করে কারেন্ট পাস করাবো, সেটা ইউজ করে একটা সলিউশনে কিছু চেঞ্জ আনবো। আর আরেকটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল, যেখানে আমি কেমিক্যাল ইউজ করব, সেইখান থেকে আমি ইলেকট্রিক এনার্জি ফর্ম করব। ঠিক আছে, সো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আমরা এখন হচ্ছে এই ইলেকট্রোলাইসিসটা পড়া শুরু করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট। ওকে, ঠিক আছে। সো এখানে আসি। তো ইলেকট্রোলাইসিস পড়ার জন্য বা ইলেকট্রোকেমিক্যাল সেল পড়ার জন্য এই চ্যাপ্টারে মানে বেসিক্যালি যে কোনো কিছু পড়ার ক্ষেত্রেই আমাদের একটা রিঅ্যাক্টিভিটি সিরিজ একটু জানতে হবে। ঠিক আছে, রিঅ্যাক্টিভিটি সিরিজ, এখানে বেশ কয়েকটা রিঅ্যাক্টিভিটি সিরিজ আছে, বাট মনে রাখা খুব সহজ। আমরা একটা রিঅ্যাক্টিভিটি সিরিজ পড়বো। তো কার রিঅ্যাক্টিভিটি সিরিজটা হচ্ছে, আমরা হচ্ছে মেটালের রিঅ্যাক্টিভিটি সিরিজ পড়বো। মেটালের রিঅ্যাক্টিভিটি সিরিজ বা ধাতুর সক্রিয়তা সিরিজ। মেটালের রিঅ্যাক্টিভিটি সিরিজ বা
ধাতুর সক্রিয়তা সিরিজ। তো মেটালের রিঅ্যাক্টিভিটি সিরিজটা হচ্ছে আহ, আমি এখানে কিভাবে লিখে দেখালে ইজিয়ার হবে, আমি বাম থেকে ডানে লিখে দেখাই। তো রিঅ্যাক্টিভিটি সিরিজটা হচ্ছে এরকম। আমি এখানে ফার্স্টে পুরো সিরিজটা লিখবো, দেন ওটা মনে রাখার টেকনিকটা বলবো, ঠিক আছে? সো সিরিজটা হচ্ছে এরকম। ফার্স্ট হচ্ছে লিথিয়াম, তারপর পটাশিয়াম, তারপর বেরিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপর ম্যাঙ্গানিজ, তারপর হচ্ছে জিঙ্ক, তারপর হচ্ছে আয়রন, ক্যাডমিয়াম, কোবাল্ট, নিকেল, তারপর হচ্ছে টিন, তারপর হচ্ছে লিড, তারপর হাইড্রোজেন, কপার, মার্কারি, আর মার্কারি, তারপর হচ্ছে সিলভার, প্লাটিনাম, একটু জায়গা কম হয়ে গেছে, একটু ওয়েট। তারপর হচ্ছে প্লাটিনাম, আচ্ছা আমি একটু এইগুলো একটু চেপে লিখি, এখান থেকে একটু চেপে লিখি। সো নিকেল, তারপর হচ্ছে টিন, লিড, হাইড্রোজেন, কপার, মার্কারি, সিলভার, প্লাটিনাম, আর হচ্ছে গোল্ড। তো এইটা হচ্ছে আমাদের রিঅ্যাক্টিভিটি সিরিজ। কিভাবে মনে রাখবো আমি এখনই বলে দিচ্ছি, খুবই ইজি। আর আরেকটা যেটা মনে রাখতে হবে যে এই যে লেফট থেকে রাইটে গেলে, এই যে আমরা একটা আহ, সবগুলোর একটা লিস্ট লিখলাম, লেফট থেকে যদি রাইটে যাওয়া হয়, লেফট থেকে যদি রাইটে যাওয়া হয়, তাহলে রিঅ্যাক্টিভিটি এই লেফট থেকে রাইটে গেলে লিখে রাখবো, লেফট থেকে রাইটে গেলে, লেফট থেকে রাইটে গেলে, লেফট থেকে রাইটে গেলে মেটালের রিঅ্যাক্টিভিটি কমে, ঠিক আছে? লেফট থেকে রাইটে গেলে মেটালের রিঅ্যাক্টিভিটি কমে, মেটালের রিঅ্যাক্টিভিটি কমে, রিঅ্যাক্টিভিটি কমে। তো এখানে দেখতে পাচ্ছ একজন কিন্তু নন মেটাল আছে, মার্কারি, বাট সরি, একজন নন মেটাল আছে হচ্ছে হাইড্রোজেন, বাট স্টিল আমরা এই সিরিয়ালটা মনে রাখবো যে এইটা হচ্ছে ওদের রিঅ্যাক্টিভিটি সিরিজ। মানে এখানে মোস্টলি মেটাল দেখে এটাকে মেটালের রিঅ্যাক্টিভিটি সিরিজ বলতেছি, বাট এখানে হাইড্রোজেনটা একটা এক্সেপশনাল আইটেম। তো এটা মনে রাখবো হচ্ছে এভাবে। এটা মনে রাখার জন্য তোমরা একটা সেন্টেন্স মনে রাখতে পারো, সেটা হচ্ছে আমি এইভাবে মনে রাখতাম, আর এটা খুব কমন, আমি এখানে লিখে দিই। ঠিক আছে, সো এই সেন্টেন্সটা মনে রাখবা, তাহলে হচ্ছে এই লিস্টটা লিখতে পারবা। এই যে আমি যেভাবে এখন মেমোরি থেকে লিখলাম, যে এটার সাথে হচ্ছে এটা, তারপর এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, তো এটা, তারপর এটার সাথে এটা, তারপর এটার সাথে এটা, এমএন এর সাথে হচ্ছে এমন, তারপর জিঙ্কের সাথে হচ্ছে যেন, তারপর ফিরে, ক্যাডমিয়াম আর কোবাল্টের সাথে হচ্ছে কে কে, তারপর নীল, সোনা পাবে হাই, তারপর হচ্ছে কুলাঙ্গার, হাজি, তারপর আজি, এই যে সিলভারের সাথে হচ্ছে আজি, তারপর প্লাটিনামের সাথে হচ্ছে পিটাবে, আর গোল্ডের সাথে হচ্ছে মানে এইউর সাথে হচ্ছে আমায়, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে এটা একটু ম্যাপ করে আমরা মনে রাখবো, কারণ লিস্টটা বেশ বড়, এটা অন্যভাবে মনে রাখা টাফ। ওকে, আচ্ছা, সো এখন আমরা এটা দেখলাম। সো এই লিস্টটা আমাদের
এই পুরো চ্যাপ্টার পড়ার ক্ষেত্রেই খুবই কাজে আসবে। মানে আমরা এখান থেকে এই রিঅ্যাক্টিভিটি সিরিজটা থেকে বেসিক্যালি যেটা বুঝতে পারতেছি যে কে কার থেকে বেশি রিঅ্যাক্টিভ বা কম রিঅ্যাক্টিভ। তো এখন এখানে একটু আমরা খেয়াল করি যে আহ, আমরা এখন হচ্ছে এটা হচ্ছে মেটালের রিঅ্যাক্টিভিটি বললাম। তো মেটালের রিঅ্যাক্টিভিটি বলতে আসলে কি বোঝায়? তো মেটালের রিঅ্যাক্টিভিটি বলতে কি বোঝায়? মেটালের রিঅ্যাক্টিভিটি বলতে বোঝায় মানে বলতো মেটাল মেইনলি কি করতে চায়, মানে মেটাল একটা মেটাল কখন আমি বলবো যে সে একটা ভালো মেটাল? বলতো মেটালের ক্যারেক্টারিস্টিক্সটা আসলে কি, মেইন কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্সটা কি বলতো? আমরা কিসের বেসিসে বলি যে একটা মেটাল, এ মেটাল ইজ আ গুড মেটাল? মানে কেমিস্ট্রি, কেমিক্যাল প্রপার্টির বেসিসে কিভাবে বলি? এনিওয়ান? আচ্ছা, গ্রুপ চ্যাটে একটু না না লেখা বেটার, ঠিক আছে? ইলেকট্রন ডোনেট করে কিনা, রাইট? ইলেকট্রন ডোনেট করলে আমরা বলি যে এ মেটাল ইজ আ গুড মেটাল, যে মানে যার ক্যাটায়ন হওয়ার টেন্ডেন্সি বেশি। মেটালের রিঅ্যাক্টিভিটি বলতে আমরা বুঝবো, এখানে লিখি যে মেটালের রিঅ্যাক্টিভিটি ইজ ইকুয়াল টু ক্যাটায়ন হওয়ার টেন্ডেন্সি, ক্যাটায়নে কনভার্ট হওয়ার টেন্ডেন্সি, মানে ইলেকট্রন ডোনেট করার টেন্ডেন্সি, ক্যাটায়নে কনভার্ট হওয়ার অর ইলেকট্রন ডোনেট করার টেন্ডেন্সি, ইলেকট্রন ডোনেট করার টেন্ডেন্সি। সো তার মানে এখান থেকে আমরা বুঝতে পারতেছি এই সিরিজটা দেখে যে পটাশিয়াম যতটা ইজিলি বা যতটা চায় পটাশিয়াম থেকে পটাশিয়াম প্লাসে কনভার্ট হতে, তার থেকে কিন্তু সোডিয়াম কম চায়। সোডিয়াম থেকে কিন্তু সোডিয়াম প্লাস হওয়ার টেন্ডেন্সিটা একটু কম। তার থেকে আরো কম ধরো জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস হওয়া। ঠিক আছে? সো এইটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি বোঝানো হচ্ছে, ঠিক আছে? রিঅ্যাক্টিভিটি দিয়ে বোঝানো হচ্ছে এটাই। আচ্ছা, এখন মেটালের রিঅ্যাক্টিভিটি আর ক্যাটায়নের রিঅ্যাক্টিভিটি একটু আলাদা। আমরা যদি এখন বলি যে ক্যাটায়নের রিঅ্যাক্টিভিটি সিরিজটা কিরকম, এটা ছিল হচ্ছে মেটালের রিঅ্যাক্টিভিটি। এই যে এখানে আমরা হচ্ছে মেটালের রিঅ্যাক্টিভিটি সিরিজ দেখলাম, এটা আমার 1 নম্বর রিঅ্যাক্টিভিটি সিরিজ। এবার আমরা দেখবো হচ্ছে ক্যাটায়নের রিঅ্যাক্টিভিটি, ঠিক আছে? ক্যাটায়নের রিঅ্যাক্টিভিটি সিরিজ, ক্যাটায়নের ক্যাটায়নের রিঅ্যাক্টিভিটি সিরিজ, ক্যাটায়নের রিঅ্যাক্টিভিটি সিরিজ, এটা দেখবো। তো ক্যাটায়নের রিঅ্যাক্টিভিটি সিরিজ বলতে কি বোঝায়? ক্যাটায়নের রিঅ্যাক্টিভিটি সিরিজ বলতে বোঝায় যে ক্যাটায়ন কি চায়। মানে ধরো একজন অলরেডি ক্যাটায়ন হয়ে গেছে, তো সে তো আরো বেশি ক্যাটায়ন হইতে যাবে যাবে না অবভিয়াসলি, বা সে ইলেকট্রন ডোনেট করতে চাবে না। ক্যাটায়ন যেটা চাবে সে হচ্ছে আবার আগের মতো হতে চাবে। মানে নিউট্রাল মেটাল হচ্ছে ক্যাটায়নে কনভার্ট হতে চায়, আর ক্যাটায়ন হচ্ছে আবার মেটালে কনভার্ট হতে চায়। সো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে তাহলে অবভিয়াসলি ক্যাটায়নের রিঅ্যাক্টিভিটি হচ্ছে মেটালের উল্টা। ক্যাটায়নের রিঅ্যাক্টিভিটি সিরিজ তাহলে মেটালের উল্টা। ক্যাটায়নের রিঅ্যাক্টিভিটি সিরিজ মেটালের উল্টা, বা মেটালের যে সিরিজটা আছে উপরে আঁকলাম, উপরে দেখলাম, সেটার উল্টা। ক্যাটায়নের রিঅ্যাক্টিভিটি সিরিজ হচ্ছে মেটালের উল্টা। তো এটা বলতে কি বোঝাচ্ছি, যেমন আমরা একটু আগে দেখলাম এই উপরের সিরিজ থেকে, উপরের সিরিজে আমরা দেখছি যে পটাশিয়াম থেকে সোডিয়াম হচ্ছে মোর রিঅ্যাক্টিভ, তাই না? মেটাল হিসেবে আমরা দেখছি যে পটাশিয়াম, সরি, পটাশিয়াম হচ্ছে সোডিয়াম থেকে মোর রিঅ্যাক্টিভ। এটা ছিল হচ্ছে মেটাল বা তাদের সলিড মানে পিওর অবস্থার রিঅ্যাক্টিভিটি ছিল এটা। বাট ক্যাটায়নের ক্ষেত্রে উল্টা, ক্যাটায়নের ক্ষেত্রে পটাশিয়াম প্লাসের থেকেও সোডিয়াম প্লাস মোর রিঅ্যাক্টিভ। ঠিক আছে? মানে যত লেফট থেকে রাইটে যাব তত আমাদের মানে উপরের যে সিরিজটা আমি লিখছি, এটা যত লেফট থেকে রাইটে যাব তত ক্যাটায়নের রিঅ্যাক্টিভিটি বাড়বে। ঠিক আছে? সো উপরের সিরিজটাই সেম, জাস্ট উপরের সিরিজটা লেফট থেকে রাইটে গেলে রিঅ্যাক্টিভিটি বাড়ে, রাইটে গেলে ক্যাটায়নের রিঅ্যাক্টিভিটি বাড়ে, ক্যাটায়নের রিঅ্যাক্টিভিটি বাড়ে। আর ক্যাটায়নের রিঅ্যাক্টিভিটি মানে ও কত দ্রুত ইলেকট্রন একসেপ্ট করে নিউট্রাল হতে চায়। ঠিক আছে? আচ্ছা, সো
ক্যাটায়নের সিরিজ হচ্ছে, রিঅ্যাক্টিভিটি সিরিজটা হচ্ছে মেটালের সিরিজের উল্টা। তারপর আরো এক্সাম্পল দেই এরকম, যে যেমন হাইড্রোজেন, আমরা দেখলাম যে হাইড্রোজেন হচ্ছে এখানে উপরের সিরিজে হাইড্রোজেন কিন্তু কপার থেকে মোর রিঅ্যাক্টিভ, হাইড্রোজেনের রিঅ্যাক্টিভিটি কপার থেকে বেশি। তো উল্টাটা হচ্ছে যে হাইড্রোজেনের যে ক্যাটায়ন এইচ প্লাস, তার থেকে কপার টু প্লাস বেশি রিঅ্যাক্টিভ। কপার টু প্লাস দ্রুত এই ক্যাটায়ন ফ্রি হতে চায়, মানে চার্জ ফ্রি হতে চায়। ঠিক আছে, মানে ক্যাটায়নের রিঅ্যাক্টিভিটি বলতেই আমরা বুঝবো, এখানে একটু লিখে দিই, ক্যাটায়নের রিঅ্যাক্টিভিটি মানে হচ্ছে চার্জ ফ্রি হওয়ার টেন্ডেন্সি। ক্যাটায়নের রিঅ্যাক্টিভিটি এটা ইজ ইকুয়াল টু হচ্ছে চার্জ ফ্রি হওয়ার টেন্ডেন্সি। চার্জ ফ্রি মানে নিউট্রাল, তো চার্জ ফ্রি হওয়ার টেন্ডেন্সি, চার্জ ফ্রি হওয়ার টেন্ডেন্সি। ওকে, সো সবাই কি এই পর্যন্ত বুঝতে পারছি? একটু রেসপন্ড করো তো, এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবার? जी भैया। হুম, আচ্ছা। সো আমরা তাহলে ক্যাটায়নের রিঅ্যাক্টিভিটি সিরিজ দেখলাম। আরেকটা রিঅ্যাক্টিভিটি সিরিজ আছে, সেটা হচ্ছে কমন অ্যানায়ন গুলার রিঅ্যাক্টিভিটি সিরিজ। কোন অ্যানায়ন কার থেকে বেশি রিঅ্যাক্টিভ, এইটা একটু আমরা দেখে ফেলি। সো অ্যানায়নের রিঅ্যাক্টিভিটি সিরিজ, সো অ্যানায়নের রিঅ্যাক্টিভিটি সিরিজটা দেখে। ওকে, সো অ্যানায়নের রিঅ্যাক্টিভিটি সিরিজটা হচ্ছে এরকম। ফার্স্টে হচ্ছে নাইট্রেট আয়ন, তারপর হচ্ছে সালফেট আয়ন, ঠিক আছে, নাইট্রেট আয়ন তারপর হচ্ছে সালফেট আয়ন, তারপর হচ্ছে ক্লোরিন মাইনাস আয়ন, আয়ন, তারপর হচ্ছে ব্রোমিন মাইনাস আয়ন, তারপর হচ্ছে আয়োডিন মাইনাস আয়ন, আর তারপর হচ্ছে ওইচ মাইনাস আয়ন। ঠিক আছে, তারপর হচ্ছে ওইচ মাইনাস আয়ন। সো এই কয়টা অ্যানায়নই আমাদের লাগবে, এবং এইখানে এই যে নাইট্রেট মাইনাস হচ্ছে সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ, তারপর এদিকে আস্তে আস্তে কমবে। অ্যানায়নের আহ, এই রিঅ্যাক্টিভিটি বলতেও, ও সরি এখানে একটু উল্টা বলছি আমি, সরি, এখানে এখানে সিকোয়েন্সটা হচ্ছে বাম থেকে ডানে গেলে রিঅ্যাক্টিভিটি বাড়ে, সরি। সো টু ওয়েট, সো এখানে বাম থেকে ডানে গেলে হচ্ছে রিঅ্যাক্টিভিটি বাড়বে। ঠিক আছে, সো বাম থেকে ডানে গেলে রিঅ্যাক্টিভিটি বাড়ে, এখানে লিখে দিই যে বাম থেকে ডানে গেলে, বাম থেকে ডানে গেলে রিঅ্যাক্টিভিটি বাড়ে, রিঅ্যাক্টিভিটি বাড়ে। তো অ্যানায়নের রিঅ্যাক্টিভিটি বলতে কি বোঝায়? সেম, মানে যখনই কোনো আয়নের রিঅ্যাক্টিভিটি নিয়ে আমি বলবো, বুঝতে হবে যে তার চার্জ ফ্রি হওয়ার টেন্ডেন্সি কত। ঠিক আছে, যখনই আয়ন নিয়ে বলবো, যেমন এটা একটা অ্যানায়ন, সো এখানেও ওর অ্যানায়নের রিঅ্যাক্টিভিটি বলতে আমরা বুঝবো যে অ্যানায়নের রিঅ্যাক্টিভিটি এটা ইকুয়াল টু হচ্ছে, অ্যানায়নের রিঅ্যাক্টিভিটি ইকুয়াল টু হচ্ছে যে চার্জ ফ্রি হওয়ার টেন্ডেন্সি। মানে ও মাইনাস আর থাকতে চায় না, ও নিউট্রাল হতে চায়। ঠিক আছে, মানে ও ইলেকট্রন ছেড়ে দিতে চায়। সো চার্জ ফ্রি হওয়ার টেন্ডেন্সি, যেহেতু অলরেডি মাইনাস, ওর কাছে ইলেকট্রন এক্সেস আছে, সো এই ইলেকট্রনটা ছেড়ে দিয়ে ও নিউট্রাল হতে চায়। সো এই চার্জ ফ্রি হওয়ার যে টেন্ডেন্সি, সেটাই হচ্ছে অ্যানায়নের রিঅ্যাক্টিভিটি, এবং এটা হচ্ছে এভাবে ইনক্রিজ করে। এবং এটা মনে রাখা সহজ, এই এইভাবে যে নাসায় কোলা ব্যাং, নাসাটা হচ্ছে এই নাইট্রেট আর সালফেট দুইটা কম্বাইন্ড একসাথে মিন করতেছে। সো নাসায় কোলা ব্যাং, নাসায় কোলা ব্যাং আজ হাসে। ঠিক আছে, এইভাবে এটা মনে রাখবো। আচ্ছা, সো আমাদের এই রিঅ্যাক্টিভিটি সিরিজ গুলো দেখা শেষ। এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমরা এখন ইলেকট্রোলাইসিস পড়ার জন্য রেডি। তো আমরা এখন ইলেকট্রোলাইসিস কি এবং কিভাবে পারফর্ম করে এবং সেই রিয়াকশন গুলো কিভাবে লেখা যায় সেটা আমরা এখন শিখবো। ঠিক আছে, সো আমরা এখন আসি ইলেকট্রোলাইসিস, এটা তাহলে আমরা একটা হেডিং দিই, ইলেকট্রোলাইসিস।
বা তড়িৎ বিশ্লেষণ। ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ অ্যাকচুয়ালি কি, আমরা অলরেডি কিছুটা আইডিয়া পাইছি শুরুর ডিসকাশনে। সো এখানে আমরা একটা সরি আমরা এখানে একটা জার নেই, এক্সপেরিমেন্টাল সেটআপটা দেখাই। সো এরকম একটা জারের মধ্যে ফার্স্টে হচ্ছে ইলেকট্রোলাইট দিব, ঠিক আছে। সো এরকম একটা জারের মধ্যে লেটস সে আমরা ইলেকট্রোলাইট দিলাম। ইলেকট্রোলাইট হচ্ছে সেই স্পেশাল সলিউশনটা দ্যাট ইজ আয়নিক কোন একটা কম্পাউন্ডের মেল্টেড অবস্থা অথবা আয়নিক কম্পাউন্ডের অ্যাকুয়াস সলিউশন এটসেট্রা। তো এখন আহ, এইখানে দুইটা ইলেকট্রোড থাকে, দুইটা ইলেকট্রোড বা তড়িৎদ্বার থাকে। তো ইলেকট্রোড বা তড়িৎদ্বার হচ্ছে মেটাল দিয়ে তৈরি রড, ঠিক আছে, মেটাল দিয়ে তৈরি একটা দণ্ড। সো ধরো এই জায়গায় এরকম দুইটা ইলেকট্রোড আছে, let's say, এই একটা ইলেকট্রোড, ঠিক আছে, এই একটা ইলেকট্রোড আর এইখানে আরেকটা ইলেকট্রোড আর কি। ইলেকট্রোড গুলা কোন মেটালের হবে বা এটা মেটাল টু মেটাল কি মানে ভ্যারি করলে কি হবে, আমরা এইসব ডিটেলস ডিসকাশনে এখনই যাব না, বাট পরে দেখাবো, ম্যাথ করার সময় দেখাবো। বাট আপাতত আমরা ধরে নিই এগুলো হচ্ছে কোন একটা মেটালের তোমার দুইটা রড, এটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোড বা তড়িৎদ্বার, ঠিক আছে। সো এইগুলা হচ্ছে ইলেকট্রোড। তো এই ইলেকট্রোড হচ্ছে দুই টাইপের, ইলেকট্রোড হচ্ছে দুই টাইপের, আমি এখানে ক্লাসিফিকেশনটা দেখাই। তো ইলেকট্রোড বা তড়িৎদ্বার হচ্ছে দুই টাইপের এই কনটেক্সটে। একটা হচ্ছে ক্যাথোড আর একটা হচ্ছে অ্যানোড। এটা হচ্ছে ক্যাথোড আর একটাকে বলা হয় অ্যানোড। কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড আমরা একটু পরে বুঝবো। আর এরপর যেটা করা হয়, এই দুইটা ইলেকট্রোডের সাথে এরকম ওয়্যার ইউজ করে একটা ব্যাটারিকে কানেক্ট করা হয়, ঠিক আছে। একটা ব্যাটারি, এই যে পজিটিভ এন্ডটা একটার সাথে কানেক্ট করলাম আর নেগেটিভ এন্ডটা একটার সাথে কানেক্ট করলাম। তো এই ব্যাটারির পজিটিভ এন্ডটা যেটার সাথে লাগানো আর নেগেটিভ এন্ডটা যেটার সাথে লাগানো, তাদের কিছু চেঞ্জ ঘটে। সেটা হচ্ছে যে ব্যাটারি পজিটিভের সাথে লাগানোর কারণে এই ইলেকট্রোডটা পুরোটাই পজিটিভলি চার্জড হয়ে যায়, আর ব্যাটারি নেগেটিভের সাথে কানেক্টেড হওয়ার কারণে এই ইলেকট্রোডটা, এখানে যে ইলেকট্রোডটা আছে সেই ইলেকট্রোডটা এরকম নেগেটিভলি চার্জড হয়ে যায়, মানে তার কাছে ইলেকট্রন বেশি চলে আসে। এখন এই দুইটা ইলেকট্রোডের মধ্যে একটাকে হচ্ছে ক্যাথোড বলা হয় আর একটাকে হচ্ছে অ্যানোড বলা হয়। তো কিভাবে আমরা বুঝবো কোনটা ক্যাথোড আর কোনটা অ্যানোড? তো আমরা সবসময় মনে রাখবো যে অলওয়েজ ক্যাথোড আর অ্যানোডের একটাই সংজ্ঞা, অলওয়েজ একটাই ডেফিনেশন। সেটা হচ্ছে ক্যাথোড হচ্ছে সেই ইলেকট্রোড, ক্যাথোড হচ্ছে সেই ইলেকট্রোড, ক্যাথোড হচ্ছে সেই ইলেকট্রোড যেখানে যেখানে রিডাকশন বা বিজারণ হয়। ক্যাথোড হচ্ছে সেই ইলেকট্রোড যেখানে রিডাকশন বা বিজারণ ঘটে। এটা শুধু ইলেকট্রোলাইসিসের ক্ষেত্রে ট্রু তা না, এটা আমরা যখন ইলেকট্রোকেমিক্যাল সিরিজ পড়বো সেইখানেও ট্রু। ক্যাথোড হচ্ছে সেই ইলেকট্রোড যেখানে রিডাকশন বা বিজারণ হয়। আর অ্যানোড হচ্ছে সেই ইলেকট্রোড, অ্যানোড হচ্ছে সেই ইলেকট্রোড, অ্যানোড হচ্ছে সেই ইলেকট্রোড যেখানে অক্সিডেশন বা জারণ হয়। যে ইলেকট্রোডে তুমি দেখবে যে অক্সিডেশন ঘটতেছে, অক্সিডেশনের ঘটনা ঘটতেছে বা জারণ ঘটতেছে, সেইটাই হচ্ছে তোমার অ্যানোড হবে। এখন ইলেকট্রোলাইসিসের ক্ষেত্রে এটাকে ফার্দার আর একটু সিম্পলিফাই করা যেতে পারে। কিরকম? আমরা একটু বোঝার ট্রাই করি যে ক্যাথোডে হচ্ছে এখানে কি হবে, রিডাকশন বা বিজারণ হবে। আচ্ছা, এখানে আমরা ধরো বললাম আমাদের যে এখানে যে ইলেকট্রোলাইসিস করতেছি এখানে তো একটা ইলেকট্রোলাইট দিছি আমরা। তো ধরো এইখানে যে ইলেকট্রোলাইট সলিউশনটা আছে, এইখানে যে ইলেকট্রোলাইট সলিউশনটা আছে সেটা হচ্ছে ধরো সোডিয়াম ক্লোরাইডের মেল্টেড ভার্সন, সোডিয়াম ক্লোরাইডের মেল্টেড সলিউশন, ঠিক আছে। গলিত সোডিয়াম ক্লোরাইড মানে খাবারের লবণকে গলানো হয়েছে হিট দিয়ে। তো এই সলিউশনে তার মানে দুইটা আয়ন আছে, একটা হচ্ছে Na প্লাস আর একটা হচ্ছে ক্লোরিন মাইনাস।
তো আমরা একটু চিন্তা করি যে এই যে দুইটা আয়ন, এই দুইটা আয়ন এই দুইটা ইলেকট্রোডে যেতে হবে, এবং একটা ইলেকট্রোডে হচ্ছে রিডাকশন বা বিজারণ হবে, আর একটাতে হচ্ছে অক্সিডেশন বা জারণ হবে। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো তো, এই যে Na+টা, এইটা আমাকে বলো তো যে এই লেফট আর রাইটের মধ্যে, এই লেফট আর রাইটের মধ্যে কোনটার কাছে এই Na+টা যাবে? সলিউশনে Na+ আর Cl- আছে। আমি ব্যাটারি দিয়ে দুইটা ইলেকট্রোডকে কানেক্ট করে এই সলিউশনের মধ্যে ডুবাইলাম। এখানে হচ্ছে তার মানে এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে সলিউশনটা এখানে, এখানে এখন এরকম ফ্রিলি Na+ আর হচ্ছে ক্লোরিন মাইনাসের আয়ন ঘোরাঘুরি করতেছে। এখন এই Na+টা কি লেফট সাইডে যাবে নাকি রাইট সাইডে যাবে? মানে কোন ইলেকট্রোডটার দিকে সে অ্যাট্রাক্টেড হবে বলতো? রাইটে। হ্যাঁ, কারণ অপোজিট অ্যাট্রাক্ট। সো এখানে এই যে Na+ হচ্ছে এই ডান পাশেরটা নেগেটিভ, তো সেই নেগেটিভটার কাছে যাবে। এবং নেগেটিভটার কাছে সে যে শুধু এই মানে স্ট্যাটিক ইলেকট্রিসিটির কারণে যে অ্যাট্রাক্টেড হয়েছে শুধু সেটাও না, এখানে তার আরেকটা বেনিফিট আছে, সেটা হচ্ছে সে একটা ক্যাটায়ন। তো ক্যাটায়ন কি চাবে? চার্জ ফ্রি হইতে চাবে। মানে সব সময় যেই অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চায় না, অন্য কিছু একটা অন্য কোন একটা অবস্থায় যেতে চায়। সো Na+ চাইতেছে যে পিওর সোডিয়ামে কনভার্ট হওয়া গেলে ভালো হতো। তো এইখানে এই যে আমরা দেখছি, সরি, এখানে এই যে আমরা দেখছি যে রাইটটাতে এরকম ফ্রি ইলেকট্রন আছে, এখন এক্সেস ইলেকট্রন আছে। ইলেকট্রন গুলো আসছে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল থেকে। সো Na+ যেটা করবে, এই রাইটটাতে গিয়ে ওইখানে ওই এক্সেস ইলেকট্রন গুলাকে নিয়ে সে এরকম সলিড সোডিয়ামে বা পিওর সোডিয়ামে কনভার্ট হবে। সো আমরা বুঝতে পারলাম এখানে যে Na+ গুলো আছে তারা এই ইলেকট্রনে গিয়ে তারপর সে তোমার সলিড সোডিয়ামে কনভার্ট হবে। আচ্ছা, এই যে প্রসেসটা আমরা দেখলাম, এটা কি অক্সিডেশন নাকি রিডাকশন? এটা কি জারণ নাকি বিজারণ বলো? এই যে প্রসেসটা দেখলা, এটা কি অক্সিডেশন নাকি রিডাকশন? রিডাকশন। রিডাকশন। এটা হচ্ছে রিডাকশন বা বিজারণ, কারণ এখানে ইলেকট্রন খাওয়া হয়েছে। আচ্ছা, সো এই যে রিডাকশন যেখানে হয়েছে সেটাই কি আমার ক্যাথোড? তার মানে এই যে ব্যাটারির নেগেটিভটা যার সাথে কানেক্টেড, ব্যাটারির নেগেটিভটা যার সাথে কানেক্টেড সেটাই হচ্ছে ক্যাথোড। ঠিক আছে? বাট এই ইলেকট্রোলাইসিসের ক্ষেত্রে আমরা আবার দেখবো যে এটা সব সময় না। বাট ইলেকট্রোলাইসিস আমি বুঝলাম, ব্যাটারির নেগেটিভটা যার সাথে কানেক্টেড থাকে সেটা হচ্ছে ক্যাথোড। আচ্ছা, আর ক্লোরিন মাইনাস কি করবে? ক্লোরিন মাইনাস এখানে আছে, ক্লোরিন মাইনাস দেখবে যে এখানে পজিটিভ, এটার প্রতি অ্যাট্রাক্টেড হবে। এবং সে সে দেখতেছে যে সেও মাইনাস চার্জ, মাইনাস মানে চার্জ মানেই সে নিউট্রাল হইতে চায়। তাহলে সে এই ইলেকট্রনটাকে ছেড়ে দিতে চায় কার কাছে? এই যে এখানে এই ইলেকট্রনটার ইলেকট্রনের ঘাটতি আছে, এটা পজিটিভলি চার্জড। তো এইখানে ছেড়ে দিয়ে সে হচ্ছে এরকম ক্লোরিন গ্যাসে কনভার্ট হতে চায়, নিউট্রাল ক্লোরিন গ্যাস। এবং এইখানে সে এই যে ইলেকট্রন ছেড়ে দিল, এটা কিন্তু অক্সিডেশন বা জারণ প্রসেস। ঠিক আছে, এটা হচ্ছে অক্সিডেশন রিয়াকশন। এবং এইটা লেফট সাইডে হয়েছে, আমরা জানি যেখানে অক্সিডেশন হয় সেটাই হচ্ছে অ্যানোড। এখানে বলছি যে ইলেকট্রোডে অক্সিডেশন হয় সেটাই হচ্ছে অ্যানোড। তার মানে ব্যাটারির প্লাসটা যেখানে লাগানো সেটা হচ্ছে অ্যানোড। ঠিক আছে, সো আমরা যে জিনিসটা পড়লাম সেটাকে যদি একটু সামারি করি, যে হোয়াট ইজ অ্যানোড অ্যান্ড হোয়াট ইজ ক্যাথোড। অ্যানোড হচ্ছে সবসময়, অ্যানোডের মেইন ডেফিনেশন হচ্ছে যেখানে অক্সিডেশন হবে, যেখানে অক্সিডেশন হবে, যেখানে অক্সিডেশন হবে। ইলেকট্রোলাইসিসের কনটেক্সটে আমরা একটু এক্সট্রা কিছু শর্টকাট পাইছি। ইলেকট্রোলাইসিসের কনটেক্সটে বলা যায় যে ওইখানে ইলেকট্রোলাইসিসের কনটেক্সটে অক্সিডেশন হবে ওইখানে। ইলেকট্রোলাইসিসের কনটেক্সটে বলা যায় ব্যাটারির প্লাস যার সাথে লাগানো থাকে, ব্যাটারির প্লাস যেই ইলেকট্রোডে লাগানো থাকে, যেই ইলেকট্রোডে লাগানো থাকে, যেই ইলেকট্রোডে লাগানো থাকে, এটা হচ্ছে অ্যানোড, অ্যানোডের পরিচয়। আবার ক্যাথোড, ক্যাথোডের সবসময় একটাই পরিচয়, মানে মেইন ডেফিনেশন হচ্ছে এটা, যেখানে রিডাকশন হবে বা যেখানে বিজারণ ঘটবে, এটাই হচ্ছে ক্যাথোড।
আর ইলেকট্রোলাইসিসের কনটেক্সটে এক্সট্রা বলা যায় যে ব্যাটারির পজিটিভ নেগেটিভটা যার সাথে লাগানো থাকে, ব্যাটারি এর নেগেটিভ বা মাইনাস যে ইলেকট্রোডে লাগানো থাকে সেটাই হচ্ছে ক্যাথোড। যেই ইলেকট্রোডে লাগানো থাকে। আমরা আরেকটু সিম্পলিফাই ওয়েতে বলতে পারি, যেটা মনে রাখতে খুব ইজি, সেটা হচ্ছে ইলেকট্রোলাইসিসে 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 অ্যানোডে অ্যানায়ন যাবে, ক্যাথোডে ক্যাটায়ন যাবে। অ্যানোডে অ্যানায়ন যাবে আর ক্যাথোডে ক্যাটায়ন যাবে। আমরা আবার দেখবো ইলেকট্রোকেমিক্যাল সেল এটা উল্টা, অ্যানোডে ক্যাটায়ন যাবে আর ক্যাথোডে এই অ্যানায়ন যাবে, ঠিক আছে? সো ইলেকট্রোলাইসিসের ক্ষেত্রে আমরা বলতে পারি যে অ্যানোডে অ্যানায়ন যাবে আর ক্যাথোডে ক্যাটায়ন যাবে। এটা আমরা খুব ভালোভাবে মনে রাখবো, তাহলে আমরা যখন খুব দ্রুত অঙ্ক টঙ্ক করতে যাব বা খুব মানে তাড়াহুড়োর মধ্যেও যখন লিখবো, এরকম শর্টকাট ওয়েতে মনে রাখলে আমাদের আসলে ভুল হবে না, ঠিক আছে? সবাই কি এই ওভারভিউটা বুঝতে পারছো? ইলেকট্রোলাইসিসে বেসিক্যালি কি হয় এবং কোন ইলেকট্রোডটা কি কি কাজ করে, কোথায় কি ঘটে, বুঝতে পারছো? জি ভাইয়া। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আদারওয়াইজ আমরা এখন ইলেকট্রোলাইসিসের ক্লাসিক কয়েকটা কেস দেখবো যেগুলো বইয়ে আছে, ইলেকট্রোলাইসিসের কয়েকটা কেস স্টাডি। তারপর হচ্ছে আমরা ইলেকট্রোলাইসিসের ম্যাথে যাব। ইলেকট্রোলাইসিস আমরা বিভিন্ন ম্যাথ করতে পারি, এখানে ম্যাথ গুলো খুব ইন্টারেস্টিং, যে কতটুক এন এ প্লাস জমা হবে বা ক্লোরিন মাইনাস জমা হবে, প্রডিউস হবে, ইটসেট্রা। এরকম বিভিন্ন অঙ্ক আছে, ফ্যারাডেস ফার্স্ট ল দিয়ে আমরা দেখবো। আচ্ছা, সো আমরা এখন হচ্ছে তাহলে আমাদের ফার্স্ট কেস স্টাডিটা দেখি, ইলেকট্রোলাইসিসের ফার্স্ট কেস স্টাডি। আমরা বেশ কয়েকটা কেস স্টাডি দেখাবো, এগুলো বইয়েও আছে এভাবে। মানে এই কেস স্টাডি গুলো দেখলে আমরা হচ্ছে বুঝতে পারবো যে ইলেকট্রোলাইসিস অ্যাকচুয়ালি কিভাবে ঘটে বা কোন ক্ষেত্রে কোনো এক্সেপশন আছে কিনা, এটা দেখবো। তো আমরা অলরেডি একটা কেস স্টাডি এখানে দেখছি, এটা হচ্ছে মেল্টেড NaCl, সবচেয়ে ক্লাসিক, 9-10 বইও আছে, মেল্টেড NaCl বা গলিত সোডিয়াম ক্লোরাইড। তো এবার আমরা হচ্ছে যে কেস স্টাডিটা দেখতে ইন্টারেস্টেড সেটা হচ্ছে মেল্টেড কপার সালফেট। মেল্টেড কপার সালফেটের আমরা ইলেকট্রোলাইসিস করে দেখব, গলিত কপার সালফেটের ইলেকট্রোলাইসিস করব। কেউ কিছু বলবা? হুম, আচ্ছা, সো মেল্টেড কপার সালফেটে আমরা হচ্ছে ইলেকট্রোলাইসিস দেখি। সো মেল্টেড কপার সালফেটের জন্য আমাদের সেই আগের মতো একটা ছবি আঁকি এখানে। একটা জার, এই একটা জারের মধ্যে আমরা হচ্ছে মেল্টেড কপার সালফেট নিচ্ছি অ্যাজ দ্য ইলেকট্রোলাইসিস ইলেকট্রোলাইট। সো এ হচ্ছে আমাদের ইলেকট্রোলাইসিস, সরি ইলেকট্রোলাইট। আর এইখানে হচ্ছে দুইটা ইলেকট্রোড আছে, সরি এখানে হচ্ছে দুইটা ইলেকট্রোড আছে, এই একটা ইলেকট্রোড আর এই একটা ইলেকট্রোড। তো এবং আমরা এটাকে হচ্ছে ব্যাটারি দিয়ে কানেক্ট করলাম এভাবে, এই পাশটা ব্যাটারি পজিটিভ, এই পাশটা ব্যাটারি নেগেটিভ। তো আমরা জানি যে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড। অবভিয়াসলি ব্যাটারি প্লাস যেখানে লাগানো থাকবে সেটা হচ্ছে অ্যানোড, কারণ প্লাসে হচ্ছে মাইনাসটা আসবে, সো অ্যানোডে অ্যানায়ন যায় আমরা জানি। আর এইটা হচ্ছে ক্যাথোড, ব্যাটারি মাইনাসটা যেখানে লাগানো থাকবে। সো অ্যানোড ক্যাথোড আইডেন্টিফাই করলাম। এবং এটা কপার সালফেটের মেল্টেড সলিউশন, দ্যাট মিনস এখানে কপার 2+ ক্যাটায়ন আছে আর সালফেট 2- অ্যানায়ন আছে। এখানে হচ্ছে কপার 2+ আছে, এখানে হচ্ছে কপার 2+ আছে আর সালফেট 2- আছে, সালফেট 2- আছে। এখন এখানে কিরকম রিয়াকশনস হবে?
অ্যানোডটা হচ্ছে ব্যাটারি প্লাসের সাথে লাগানোর কারণে প্লাস, আর ক্যাথোডটা হচ্ছে ব্যাটারি মাইনাসের সাথে লাগানোর কারণে মাইনাস। তো যেটা ঘটবে এখানে সেটা হচ্ছে যে আহ, এই যে কপার 2+ সে তো ক্যাটায়ন, আমরা জানি ক্যাটায়ন যাবে হচ্ছে ক্যাথোডে, ক্যাথোডে ক্যাটায়ন যাবে। সো এই কপার 2+টা এখান থেকে হচ্ছে এই ক্যাথোডের দিকে অ্যাট্রাক্টেড হবে, আর এই সালফেট 2- এখানে অ্যানোডের দিকে অ্যাট্রাক্টেড হবে। তো আমরা এখন আমাদের যখন ইলেকট্রোলাইসিস কোনটা এক্সপ্লেন করতে বলবে, আচ্ছা এই টপিকটা মনে হয় তোমরা 9-10 এমনি পড়ো নাই, তাই না? তোমাদের শর্ট সিলেবাসে এক্সক্লুডেড ছিল, রাইট? চ্যাপ্টার 8-এ ছিল, বাট তোমাদের শর্ট সিলেবাসে প্রবাবলি ছিল না, তাই না? ছিল না ভাইয়া। এর জন্য আমি একটু ডিটেলসে যাচ্ছি, কারণ এগুলা আসলে মানে বেসিক জিনিসগুলো 9-10-এও অনেকে পড়ে ফেলে, দেন বইয়েও থাকে। তো যাই হোক, এখানে আমরা এখন যেটা করব, যখনই এরকম ইলেকট্রোলাইসিসের কোশ্চেন আসবে, আমাদেরকে হচ্ছে এরকম দেখাতে হবে যে ক্যাথোডে কি রিয়াকশন করছে। তো আমরা জানি ক্যাথোডে রিডাকশন হয়, তো এটাকে আমরা ক্যাথোড হাফ রিয়াকশন বা রিডাকশন হাফ রিয়াকশন বলবো। তো ক্যাথোড হাফ রিয়াকশন, তো ধরো ফার্স্ট এটা লিখি। তো ক্যাথোড বা রিডাকশন হাফ রিয়াকশন যেটা, আমরা জানি ক্যাথোডে হচ্ছে ক্যাটায়ন যাবে, তো এখানে আমাদের ক্যাটায়নটা হচ্ছে কপার 2+। তো সেই কপার টু প্লাস গিয়ে কপার 2+ কি করবে, সে রিডিউসড হবে, ওখানে রিডাকশন হয় বা বিজারণ হয়। তো সে ইলেকট্রন নিবে এই যে এই মাইনাসে, মানে এক্সেস মাইনাস ওয়ালা ক্যাথোড থেকে, সে সেইখান থেকে দুইটা ইলেকট্রন নিয়ে সে হচ্ছে এরকম সলিড কপারে কনভার্ট হবে। এবং কনভার্ট হয়ে কি করবে, সে এই সলিড কপারটা এই ক্যাথোডের গায়ে এইভাবে জমা হওয়া শুরু হবে, ঠিক আছে? এইভাবে এখানে ডিপোজিট হওয়া শুরু করবে। সলিড কপারটা আস্তে আস্তে সলিউশন থেকে সে সলিড হয়ে হয়ে এখানে এই ক্যাথোডের গায়ে জমা হওয়া শুরু করবে। আর এরপর হচ্ছে অ্যানোড হাফ রিয়াকশন, অ্যানোড বা অক্সিডেশন হাফ রিয়াকশন। বুঝতেই পারতেছো ইলেকট্রোলাইসিস একটা রিডক্স রিয়াকশন। তো অ্যানোড বা অক্সিডেশন হাফ রিয়াকশনটা আমরা দেখি। অ্যানোড বা অক্সিডেশন হাফ রিয়াকশন, তো অ্যানোড বা অক্সিডেশন হাফ রিয়াকশনে যেটা হবে যে এখানে তখন আমরা জানি যে অ্যানোডে অ্যানায়ন যায়, তো আমাদের সালফেট 2- সে হচ্ছে অ্যানোডে গিয়ে অক্সিডাইজড হবে। সো এই অক্সিডেশনটা কিরকম, এটা একটু ইন্টারেস্টিং। যে এখানে আহ এখানে হচ্ছে সালফেট 2- যাবে। তো সে এখানে গিয়ে হচ্ছে এই যে ক্যাথোড যে দুইটা ইলেকট্রন পাইলো, দুইটা ইলেকট্রন নিল, একইভাবে সালফেট 2- হচ্ছে দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে, মানে সলিউশনে দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে সে ওইখানে যাবে, মানে অ্যানোডে ছেড়ে দিবে, অ্যানোডে ছেড়ে দিবে, অ্যানোডে গিয়ে অক্সিডাইজড হবে। তো সে এই দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে, দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে একটু অন্যরকম প্রোডাক্ট ফর্ম করে, সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন, ঠিক আছে? সালফেট 2- দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সালফার ডাইঅক্সাইড আর হচ্ছে অক্সিজেন গ্যাস ফর্ম করবে, এবং দুইটাই গ্যাস। তো সালফার ডাইঅক্সাইডও গ্যাস আর অক্সিজেনও হচ্ছে গ্যাস। তো এই দুইটা গ্যাস এখানে ফর্ম হবে, এবং এই গ্যাসটা তো আর জমা হবে না। গ্যাসটা যেটা হবে যে এখানে বুদবুদ আকারে এই অ্যানোডের গায়ে জমা হবে, মানে তুমি দেখবে যে অ্যানোডের গায়ে বুদবুদ উঠতেছে। কেন? কারণ ওইখানে হচ্ছে তোমার গ্যাস ফর্ম হয়েছে। আর ক্যাথোডে হচ্ছে এরকম সলিড একটা ইয়া এলিমেন্ট থাকার কারণে সেইখানে হচ্ছে এটা ডিপোজিট হবে, ঠিক আছে? তো এই দুইটা রিয়াকশনকে আমরা যদি অ্যাড করে ফেলি, এই দুইটাকে আমরা যদি অ্যাড করে ফেলি, তাহলে হচ্ছে আমরা পাবো ফুল রিয়াকশনটা, মানে আমাদের যে ফুল যে তোমার ইলেকট্রোলাইসিসের রিয়াকশন সেটা পাবো, ফুল যে রিডক্স রিয়াকশনটা। তো দুইটা অ্যাড করলে আমরা পাবো যে কপার 2+ আর এই যে সালফেট 2- এরকম একটা সলিউশন ছিল। এখানে টোটাল টোটাল কিন্তু 2 মোল ইলেকট্রনের আদান প্রদান হয়েছে, মানে একজন 2 মোল হচ্ছে রিসিভ করছে, আরেকজন হচ্ছে ছেড়েছে। টোটাল 2 মোল ইলেকট্রনের আদান প্রদানে, মানে এখানে আমরা বেসিক্যালি এই আদান প্রদানটা করছে হচ্ছে কারেন্ট দেওয়ার মাধ্যমে, ব্যাটারি দিয়ে। আমরা এটাকে এরকম সলিড কপার, তারপর হচ্ছে সালফার ডাইঅক্সাইড গ্যাস আর অক্সিজেন গ্যাসে কনভার্ট করতে সক্ষম হয়েছে, ঠিক আছে?
এইটাই হচ্ছে এই ইলেকট্রোলাইসিসের রিয়াকশন। এটা হচ্ছে এই ইলেকট্রোলাইসিসের রিয়াকশন। ওকে, সবাই কি এটা বুঝতে পারছি? জি ভাইয়া। আমরা এখন কেস আমাদের পরের কেসটাতে চলে আসি। সেটা হচ্ছে আমরা মেল্টেড কপার সালফেট দেখলাম, মেল্টেড NaCl দেখলাম। এবার আমরা দেখবো মানে মেল্টেড এর জায়গায় হোয়াট ইফ এটা অ্যাকুয়াস সলিউশন হয়, তখন জিনিসপত্র আরেকটু ইন্টারেস্টিং হয় এবং আরেকটু কনসেপচুয়ালি চিন্তা করতে হবে। তো আমরা এবার হচ্ছে মেল্টেড এর জায়গায় কপার সালফেট অ্যাকুয়াস সলিউশনটা দেখবো। কপার সালফেট অ্যাকুয়াস সলিউশন, এইটাকে ইলেকট্রোলাইট হিসেবে ইউজ করবো ফর আওয়ার ইলেকট্রোলাইসিস। তো এই ক্ষেত্রে আগের থেকে কিভাবে এটা ডিফারেন্ট? তো ধরো এই হচ্ছে আমাদের একটা জার, আর এটার ভিতরে হচ্ছে এরকম ইলেকট্রোলাইট রাখা। ইলেকট্রোলাইট মিনস এটার ভিতরে হচ্ছে কপার সালফেটের অ্যাকুয়াস সলিউশন আছে, আর এখানে হচ্ছে আমাদের ইলেকট্রোড। এই হচ্ছে একটা ইলেকট্রোড, আর এই হচ্ছে আর একটা ইলেকট্রোড। আর আমরা এটাকে ব্যাটারি দিয়ে কানেক্ট করলাম। এটা হচ্ছে আমাদের অ্যানোড, এটা হচ্ছে আমাদের ক্যাথোড। তো এইখানে ইলেকট্রোলাইট হিসেবে আমরা কপার সালফেট দিছি, মানে কপার সালফেটের অ্যাকুয়াস সলিউশন দিছি। তো এইখানে কি কি আয়ন আছে আমরা একটু চিন্তা করি। তো কপার সালফেট যেহেতু দিছি, তো এখানে অবশ্যই হচ্ছে আমরা বুঝতে পারি যে এখানে অবশ্যই কপার 2+ তো আছেই, তাই না? কপার 2+ আছে এবং সালফেট 2- আছে। সালফেট 2- আছে। কিন্তু আমরা একটু দেখি যে এখানে কিন্তু এটা একটা অ্যাকুয়াস সলিউশন। অ্যাকুয়াস সলিউশনে কিন্তু পানিও থাকে, এবং আমরা জানি পানিতে হচ্ছে H+ থাকে আর OH- থাকে। তো এখানে কিন্তু শুধুমাত্র যে কপার আর সালফেট আছে তা না, এখানে H+ আর OH- দুইজন আছে। তো এখানে কিন্তু আমাদের তাহলে ক্যাটায়ন আছে দুইজন, অ্যানায়ন আছে দুইজন। এখন কোশ্চেন হচ্ছে কে তাহলে ক্যাথোডে যাবে, মানে ক্যাটায়ন গুলোর মধ্যে কোনটা ক্যাথোডে যাবে আর অ্যানায়ন গুলোর মধ্যে কোনটা অ্যানোডে যাবে। তো এইখানে আমরা এখন এইখানে হচ্ছে আমাদের সেই ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা আমাদের হেল্প করবে। তো আমরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজে পড়ছিলাম, আমরা যদি একটু উপরে যাই, আমরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজে পড়ছিলাম যে H+, মানে এই যে এইখানে পড়ছিলাম হাইড্রোজেন হচ্ছে, সরি, আমরা এখানে পড়ছিলাম যে হাইড্রোজেন হচ্ছে কপার থেকে মোর রিঅ্যাক্টিভ, বাট H+ আয়নের থেকে কপার 2+ আয়ন মোর রিঅ্যাক্টিভ। তাহলে তোমরা আমাকে বলো যে এখানে কপার 2+ আর হাইড্রোজেনের মধ্যে কি কার আসলে ক্যাথোডে যাওয়ার ইচ্ছা বেশি? এই দুটার মধ্যে কার ক্যাথোডে যাওয়ার ইন্টারেস্ট বেশি? কপার 2+ নাকি হাইড্রোজেন? কার ক্যাথোডে যাওয়ার ইন্টারেস্ট বেশি? আমরা দেখছি যে হাইড্রোজেনের রিঅ্যাক্টিভিটি কপার থেকে বেশি, আর কপার 2+ এর রিঅ্যাক্টিভিটি H+ থেকে বেশি, মানে উল্টা। এখন আমাকে বলো যে এদের মধ্যে কোনটা তাহলে ক্যাথোডে আগে যেতে চায়? কপার। কপার, তাই না? কারণ ওর রিঅ্যাক্টিভিটি বেশি, মানে কি ও দ্রুত চার্জ ফ্রি হতে চায়। তাহলে এখানে এই কপার 2+টা হচ্ছে আমাদের ক্যাথোডে যাওয়ার জন্য, মানে ক্যাথোডে যাওয়ার যে কম্পিটিশন সেটা উইন করবে ও। ঠিক আছে, কপার 2+ যাবে। আচ্ছা, আর সালফেট আর OH-, সালফেট আর OH- এর ক্ষেত্রে কি হবে? তো সেটা একটু আমরা দেখি। উপরে আমাদের সেই রিঅ্যাক্টিভিটি সিরিজ এখানে ছিল যে সালফেট থেকে OH- অনেক বেশি রিঅ্যাক্টিভ, রাইট? সালফেট থেকে OH- হচ্ছে অনেক বেশি রিঅ্যাক্টিভ। তো বুঝতেই পারতেছো যে সালফেট আর OH- এর মধ্যে কে যাবে? অবশ্যই OH- যাবে, রাইট? সো এখানে এই অ্যানায়ন গুলোর মধ্যে যেটা যাওয়ার জন্য সিলেক্টেড হবে সেটা হচ্ছে OH-, সে হচ্ছে অ্যানোডে যাবে, সে হচ্ছে আগে অ্যানোডে যাবে। তো এখানে আমরা যদি এখন এই অ্যানোড আর ক্যাথোড রিয়াকশন গুলো লিখি, যে অ্যানোড হাফ রিয়াকশনটা কিরকম, ফার্স্টে অ্যানোডেরটা লিখি যাচ্ছে। আচ্ছা, ফার্স্টে ক্যাথোডেরটা লিখি, ক্যাথোডেরটা ইজি। সো ক্যাথোডেরটা আগে লিখি। ক্যাথোড বা রিডাকশন হাফ রিয়াকশন,
ক্যাথোড বা রিডাকশন বা বিজারণ, হাফ রিয়াকশন। ক্যাথোডে আমরা জানি ক্যাটায়ন যায়, সো সেই ক্যাটায়নটা এখানে যেটা যেতে পারতেছে সেটা হচ্ছে কপার 2+। সো কপার 2+, সে ক্যাথোডে গিয়ে 2টা ইলেকট্রন নিবে এবং সে সলিড কপার ফর্ম করবে আগের মতোই। কিন্তু অ্যাকুয়াস সলিউশনে আমরা যে ডিফারেন্সটা দেখতে পাচ্ছি, আগের বার শুধু সালফেট থাকার কারণে সেই অ্যানোডে গেছিল, বাট এবার অ্যানোডে যে যাবে সেটা হচ্ছে OH-, ঠিক আছে। সো আমরা দেখবো যে অ্যানোডে তোমার অ্যানোডের অ্যানোড বা অক্সিডেশন রিডাকশন হাফ রিয়াকশনটা কিরকম হয়। অ্যানোড বা অক্সিডেশন হাফ রিয়াকশন, অ্যানোড বা অক্সিডেশন হাফ রিয়াকশন। তো অ্যানোডে এবার কিন্তু সালফেটের জায়গায় OH- যাবে। সো OH- কিভাবে করবে, রিয়াক্ট করবে। সো OH- যেটা করে যে সে এই OH- একটু জটিল, সেটা হচ্ছে যে 4টা OH- লিখবো। এই 4টা OH- থেকে 4টা ইলেকট্রন বের হবে, 4টা OH- 4টা এক্সেস ইলেকট্রন। তো সেই 4টা ইলেকট্রন ছেড়ে দিবে এবং এখান থেকে হচ্ছে তোমার দেখো 4টা হাইড্রোজেন, তো সো 2টা পানি ফর্ম হবে। সো এই হাইড্রোজেনের কাউন্ট তাহলে সেম থাকলো। আর সাথে হচ্ছে দেখো এখানে অক্সিজেন এখনো 2টা রয়ে গেছে, সো সাথে 2টা অক্সিজেন গ্যাস ফর্ম হবে, ঠিক আছে। সো OH-, 4টা OH-, 4টা ইলেকট্রন ছেড়ে 2টা পানি আর অক্সিজেন ফর্ম করে। এটা খুবই ইম্পর্টেন্ট এন্ড কমন একটা রিয়াকশন, এই চ্যাপ্টারে বারবার আমরা ইউজ করব। আর তাহলে ব্যালেন্স করার জন্য আমরা যেটা করব, প্রথম রিয়াকশনটাকে আমরা 2 দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করে দিব, বিকজ তাহলে ইলেকট্রনের কাউন্টটা সমান হবে। আমাদের ইলেকট্রনের কাউন্টটা অবশ্যই সমান হতে হবে 2 সাইডে। সো তখন এইটা হয়ে যাবে আমাদের 4টা ইলেকট্রন, আর এই পাশে হচ্ছে 2টা কপার। সো এখন এই 2টা রিয়াকশনকে আমরা সাম করি বা যোগ করি, তাহলে হচ্ছে আমরা ফুল ইলেকট্রোলাইসিসের রিডক্স রিয়াকশনটা পেয়ে যাবো। সো এখান থেকে পাওয়া যাচ্ছে যে 2টা কপার 2+, আর 4টা OH-, 4 মোল মানে এই 2 মোল কপার 2+, আর 4 মোল OH-, 4 মোল ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে আহ এখানে হচ্ছে সাথে আমরা কারেন্ট দিছি, দেওয়ার মাধ্যমে আমরা ক্যাথোডে পাইছি হচ্ছে এটা, আর অ্যানোডে পাইছি হচ্ছে, মানে অ্যানোডে যে পানি প্রডিউস হয়েছে ওটা তো সলিউশনে মিক্স হয়ে গেছে, আর অ্যানোডে এই যে অক্সিজেন গ্যাসের বাবলস বা বুদবুদ ফর্ম হয়েছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে কপার সালফেটের অ্যাকুয়াস সলিউশনের তোমার ইয়া কি বলে, অ্যাকুয়াস সলিউশনের জন্য ইলেকট্রোলাইসিস। সবাই বুঝতে পারছি এটা? জি ভাইয়া। আচ্ছা, সো এবার সিমিলারলি আমরা আরেকটা যদি খুব দ্রুত দেখে ফেলি, যে ধরো পটাশিয়াম নাইট্রেট, এটা হচ্ছে আমাদের কেস স্টাডি 3। আমরা যদি পটাশিয়াম নাইট্রেটের অ্যাকুয়াস সলিউশন নিতাম তখন কি ঘটতো। সো আমরা খুব দ্রুত আগের মতো করে ফেলবো এটা, যে এই হচ্ছে আমাদের ধরো একটা ইলেকট্রোড, এই আরেকটা ইলেকট্রোড, হচ্ছে ব্যাটারি লাগালাম, আর এখানে পটাশিয়াম প্লাস আছে, নাইট্রেট আছে, H+ আছে, OH- আছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে পটাশিয়াম প্লাস আর H+ এর মধ্যে আমরা কিন্তু দেখছি যে পটাশিয়ামের রিঅ্যাক্টিভিটি হাইড্রোজেন থেকে বেশি, বাট ক্যাটায়ন হিসেবে H+ এর রিঅ্যাক্টিভিটি তাহলে কিন্তু পটাশিয়াম প্লাস থেকে বেশি। সো এইবার এই এই পাশটা তো আমাদের অ্যানোড, আর এই পাশটা হচ্ছে কি আমাদের ক্যাথোড। এইবার কিন্তু ক্যাথোডে যাওয়ার জন্য পটাশিয়াম আর H+ এর মধ্যে H+ সিলেক্টেড হবে। আর এবার এই অ্যানায়ন গুলোর মধ্যে নাইট্রেট আর OH- এর মধ্যে আমরা দেখছি OH- এর রিঅ্যাক্টিভিটি বেশি, সে তাহলে এবার অ্যানোডে যাবে। সো যদিও পটাশিয়াম নাইট্রেটের ইলেকট্রোলাইসিস, বাট আসলে কিন্তু আমরা বেসিক্যালি পানির ইলেকট্রোলাইসিস করতেছি, মানে এখানে ক্যাটায়ন আর অ্যানায়ন পুরোটাই হচ্ছে পানির, H+ আর OH-। সো এখানে যদি আমরা অ্যানোডের রিয়াকশনটা লিখি, অ্যানোডের রিয়াকশনটা হচ্ছে সেই OH- এরটাই, 4 OH-, 4টা ইলেকট্রন ছেড়ে দিবে, এখান থেকে হচ্ছে 2টা পানি আর অক্সিজেন গ্যাস ফর্ম হবে। আর যদি ক্যাথোডেরটা দেখাই, ক্যাথোডেরটা যদি দেখি,
ক্যাথোডে যেটা হবে যে ক্যাথোডে এইচ প্লাস যাবে এবং সে ওইখানে একটা ইলেকট্রন নিয়ে হাইড্রোজেন গ্যাস ফর্ম করবে। তো এখানে আমরা যদি ইলেকট্রন কাউন্টটা ব্যালেন্স করি তাহলে 4টা এইচ প্লাস 4টা ইলেকট্রন নিয়ে 2টা হাইড্রোজেন গ্যাস মানে 2H2 গ্যাস ফর্ম করবে। সো ফুল রিয়াকশনটা দাঁড়ায় এরকম যে আমাদের 4H প্লাস আর 4OH মাইনাস 4টা ইলেকট্রনের আদান প্রদান এবং কারেন্ট, এখান থেকে ফর্ম হয় হচ্ছে 2 মোল হাইড্রোজেন, তারপর 2 মোল পানি, আর হচ্ছে অক্সিজেন গ্যাস। এই পানিটা হচ্ছে লিকুইড। সো এরকম হচ্ছে রিয়াকশন দেখা যাবে। সো পটাশিয়াম নাইট্রেট, এটা এমসিকিউ তে আসতে পারে যে পটাশিয়াম নাইট্রেটের অ্যাকুয়াস সলিউশনে ইলেকট্রোলাইসিসে কি কি ফর্ম হয়। তো তখন কিন্তু বেশিরভাগই বলবে যে পটাশিয়াম ফর্ম হয় আর মনে হয় নাইট্রোজেন গ্যাস ফর্ম হয়। বাট আমাদের বুঝতে হবে যে এখানে ওই যে সিরিজটা থেকে আমরা বুঝতে পারবো যে কোনটা আসলে অ্যানোডে যাবে কোনটা ক্যাথোডে যাবে। আচ্ছা, এবার আমাদের এর পরের কেস স্টাডি আমরা হচ্ছে এবার সোডিয়াম ক্লোরাইডের সবচেয়ে এক্সেপশনাল যেটা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আমাদের লাস্ট কেস স্টাডি, সরি হ্যাঁ লাস্ট কেস স্টাডি, সেটা হচ্ছে আচ্ছা সরি লাস্ট না, এরপর আমি আরো একটা দেখাবো। আহ, এই কেস স্টাডিটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের অ্যাকুয়াস সলিউশন। আমরা মেল্টেড NaCl তো দেখছি অলরেডি, আমরা এখন সোডিয়াম ক্লোরাইডের অ্যাকুয়াস সলিউশন এইটার ইলেকট্রোলাইসিস দেখাবো। তো সোডিয়াম ক্লোরাইডের এটা কেন এতটা এক্সেপশনাল আমরা এখন এটা স্টাডি করতে গেলেই বুঝবো যে এখানে আহ, ওই ইলেকট্রোকেমিক্যাল সিরিজের পাশাপাশি আরো কিছু ব্যাপার একটু খেয়াল রাখতে হয়। তো এখানে আমরা আহ, আগের মতো একটা সেট আপ ড্র করি। তো এখানে আমাদের সোডিয়াম ক্লোরাইডের অ্যাকুয়াস সলিউশন আছে। এটা হচ্ছে ব্যাটারি দিয়ে কানেক্ট করলাম, এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। তো এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ক্যাটায়ন আছে। এটা হচ্ছে দুইটা ক্যাটায়ন আছে, একটা হচ্ছে Na+, একটা হচ্ছে Na+, আর একটা হচ্ছে H+। দুইটা ক্যাটায়ন আছে আর দুইটা অ্যানায়ন আছে, একটা হচ্ছে ক্লোরিন মাইনাস আর একটা হচ্ছে OH-। এখন কোশ্চেন হচ্ছে যে তাহলে কে ক্যাথোডে যাবে আর কে অ্যানোডে যাবে। সো ফার্স্ট অফ অল এইখানে Na+ আর H+ এর মধ্যে Na+ আর H+ এর মধ্যে আহ, যেইটা তোমার ক্যাথোডে যাওয়া উচিত আমাদের আচ্ছা এখানে আমি একটু ইজি করে বলি যে হ্যাঁ, সো এই Na+ আর H+ এর মধ্যে তোমরা আমাকে বলো তো যে কোনটা ক্যাথোডে যাওয়া উচিত। আমরা দেখছি যে H+ এর তোমার ইলেকট্রোকেমিক্যাল সিরিজে H+ এর কিন্তু রিঅ্যাক্টিভিটি ইয়া থেকে বেশি, Na+ থেকে বেশি। তাহলে কোনটা যাবে Na+ আর H+ এর মধ্যে। আমরা দেখছিলাম যে শুধু সোডিয়ামের রিঅ্যাক্টিভিটি হচ্ছে হাইড্রোজেন থেকে বেশি, বাট ক্যাটায়ন হিসাব করলে Na+ এরটা থেকে H+ এরটা বেশি। আর এখানে কোনটা ক্যাথোডে যাবে বলো। ভাইয়া H+। H+। H+ হচ্ছে ক্যাথোডে যাবে, রাইট। আচ্ছা, আর এবার ক্লোরিন মাইনাস আর OH- এর মধ্যে কোনটা অ্যানোডে যাওয়া উচিত। আমাদের সিরিজটা কি ছিল, NO3, তারপর হচ্ছে সালফেট, তারপর ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, OH-, এবং বলছিলাম এইদিকে হচ্ছে রিঅ্যাক্টিভিটি বাড়ে। তো এইখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আগের যে কেসগুলো পড়ছিলাম যেমন নাইট্রেট বা সালফেট, আমরা দেখছিলাম যে ওইগুলা থেকে OH- এর রিঅ্যাক্টিভিটি অনেক বেশি। দ্যাটস ওয়াই অবশ্যই OH- ওইখানে অ্যানোডে যাবে। কিন্তু এবার দেখতে পাচ্ছি যে এবার আমাদের অ্যানায়ন হচ্ছে ক্লোরিন মাইনাস আর OH-, দ্যাট ইজ দিস টু।
তাই না? এই যে এইটা আর এইটা, এদের রিঅ্যাক্টিভিটির গ্যাপটা কিন্তু একটু কম। মানে নাইট্রেট আর সালফেট থেকে যেমন OH মাইনাস অনেক বেশি, এই ক্লোরিন মাইনাস আর OH মাইনাসের মধ্যে গ্যাপটা কম। এবং মানে এখানে এটা ট্রু যে ক্লোরিন মাইনাস থেকে অবশ্যই OH মাইনাসের রিঅ্যাক্টিভিটি বেশি। সো ওই অনুযায়ী OH মাইনাসেরই অ্যানোডে যাওয়ার কথা, মানে ওরই এখানে যাওয়াটা মোর লজিক্যাল। বাট এখানে একটু এক্সেপশন দেখা যায়, সেটা হচ্ছে দেখা যায় যে এই সলিউশনে, এই সোডিয়াম ক্লোরাইডের যে অ্যাকুয়াস সলিউশন, সেইখানে ক্লোরিন মাইনাসের যে কনসেন্ট্রেশন সেটা মাচ মাচ হায়ার দেন এই OH মাইনাসের কনসেন্ট্রেশন। তো দেখা যায় যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ অনুযায়ী এটা সবসময় হয়, বাট এইটারও ব্যতিক্রম ঘটতে পারে বা এটারও এক্সেপশন ঘটাইতে পারে কনসেন্ট্রেশনের ডিফারেন্স। দেখা যায় যে যদিও একজনের ধরো রিঅ্যাক্টিভিটি অনেক বেশি, আরেকজনের হয়তো কনসেন্ট্রেশন এতই বেশি যে দ্যাটস ওয়াই সেই হচ্ছে তোমার প্রেফারেন্স পাবে এই অ্যানোডে বা ক্যাথোডে যাওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, সোডিয়াম প্লাস আর H প্লাস এর মধ্যে তাহলে কেন এটা করলাম না? যে এখানেও তো Na প্লাস এর কনসেন্ট্রেশন হাই H প্লাস থেকে, বাট এখানে হয় নাই কারণ এখানে ওদের রিঅ্যাক্টিভিটির গ্যাপটা অনেক বেশি। H প্লাস আসলে অনেক বেশি রিঅ্যাক্টিভ Na প্লাস থেকে, বাট এখানে ক্লোরিন মাইনাস আর OH মাইনাস কাছাকাছি শক্তির হওয়ায় দেখা গেছে যে তখন ইলেকট্রোকেমিক্যাল সিরিজের এক্সেপশন ঘটছে বিকজ অফ কনসেন্ট্রেশন। তো এইটাই হচ্ছে এটা এক্সপ্লেনেশন, যে দেখা যায় যে এইখানে ক্লোরিন মাইনাস আর OH মাইনাসের যে রিঅ্যাক্টিভিটি সেইটা, সেই গ্যাপটা বেশি না। আর ক্লোরিন মাইনাসের যে ঘনমাত্রা এই সলিউশনে বা কনসেন্ট্রেশন, সেটা OH মাইনাস থেকে অনেক বেশি হয়। দ্যাটস ওয়াই এইখানে ক্লোরিন মাইনাসটাই আমাদের অ্যানোডে যাবে। তো এখন আমি যদি এই রিয়াকশন গুলো লিখি, ফার্স্টে হচ্ছে ক্যাথোড রিয়াকশনটা লিখি, ক্যাথোডের রিডাকশন হাফ রিয়াকশনটা দেখি। তো ক্যাথোডে H প্লাস যাবে, স্বাভাবিক, সে একটা ইলেকট্রন নিবে এবং এখান থেকে হচ্ছে হাইড্রোজেন গ্যাস ফর্ম করবে, হাফ হাইড্রোজেন গ্যাস। আর এরপরে হচ্ছে অ্যানোডে, অ্যানোডে কিন্তু OH মাইনাস যাবে না, অ্যানোডে যাবে হচ্ছে ক্লোরিন মাইনাস, এবং ক্লোরিন মাইনাস সেখানে গিয়ে একটা ইলেকট্রন ছেড়ে দিবে এবং এখান থেকে হাফ ক্লোরিন গ্যাস ফর্ম করবে। সো এইখান থেকে ফাইনালি আমরা তাহলে দুইটা রিয়াকশন একসাথে লিখতে পারি এভাবে, যে তাহলে ফুল রিয়াকশনটা হচ্ছে H প্লাস আর ক্লোরিন মাইনাস, এদের 1 মোল ইলেকট্রন আদান প্রদান হয়েছে এদের মধ্যে এবং কারেন্ট আদান প্রদান হয়েছে। আহ, সেইখান থেকে মানে ইলেকট্রোলাইসিসের পর আমরা হচ্ছে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাসের বুদবুদ দেখব আর অ্যানোডে ক্লোরিন গ্যাসের বুদবুদ দেখব। দেখো আমরা যখন সোডিয়াম ক্লোরাইডের মেল্টেডটা করছিলাম, একটু মনে করাই, আমরা যখন সোডিয়াম ক্লোরাইডের মেল্টেড ভার্সনটা করছিলাম তখন কিন্তু প্রডিউস হয়েছিল এই সোডিয়াম ক্লোরাইডের মেল্টেড ভার্সনকে, যখন আমরা ইলেকট্রোলাইসিস করছিলাম তখন প্রডিউস হয়েছিল সোডিয়াম মেটাল, তখন প্রডিউস হয়েছিল সোডিয়াম মেটাল এন্ড সাথে হচ্ছে ক্লোরিন গ্যাস। বাট যখনই আমরা সোডিয়াম ক্লোরাইডের অ্যাকুয়াস সলিউশন আনছি তখন প্রডিউস হয়েছে হাইড্রোজেন গ্যাস আর ক্লোরিন গ্যাস। তো MCQ তে কিন্তু এগুলো আসতে পারে। ধরো এইভাবে বললো যে সোডিয়াম ক্লোরাইডের মেল্টেড সলিউশনে ইলেকট্রোলাইসিস করলে কি পাওয়া যাবে, তখন অ্যান্সার হবে সোডিয়াম মেটাল আর ক্লোরিন গ্যাস। বা যদি বলে অ্যাকুয়াস সলিউশন, তখন কিন্তু আমরা এখান থেকে পাবো হাইড্রোজেন গ্যাস আর ক্লোরিন গ্যাস। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় থাকতে হবে, ঠিক আছে? সবাই কি এইটুকু বুঝছো? একটু রেসপন্ড করো তো। জি ভাইয়া। ওকে, তো এবার লাস্ট কেসটা যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আহ, আচ্ছা এখানে আরেকটু বলি, এই যে আমরা সোডিয়াম ক্লোরাইডের অ্যাকুয়াস সলিউশন দেখলাম, তারপর হচ্ছে মেল্টেডটা দেখলাম, একটু ওয়েট। তো এই যে সোডিয়াম ক্লোরাইডের যে অ্যাকুয়াস সলিউশন একটা দেখাইলাম, এই সোডিয়াম ক্লোরাইডের অ্যাকুয়াস সলিউশনকে বলা হয় ব্রাইন। এই নামটা একটু মনে রাখবা, স্যাচুরেটেড সোডিয়াম ক্লোরাইডের স্যাচুরেটেড সলিউশনকে ব্রাইন বলে। মানে পানিতে যতখানি লবণ মিশানো যায় সেই মানে যার থেকে বেশি মিশালে হচ্ছে প্রেসিপিটেশন পড়া শুরু করবে বা অধঃক্ষেপ করবে, সেই পরিমাণ লবণ মিশাইলে যে সলিউশনটা প্রডিউস হয় সেটাকে বলে ব্রাইন। ঠিক আছে, তো এটাকে ব্রাইনের ইলেকট্রোলাইসিসও বলা হয়। ওকে,
আচ্ছা, সো এবার আমাদের লাস্ট লাস্ট কেস স্টাডিতে আসি। সো লাস্ট কেস স্টাডিটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেটের মেল্টেড সলিউশন। ঠিক আছে, পটাশিয়াম নাইট্রেটের মেল্টেড সলিউশন। সরি, পটাশিয়াম নাইট্রেটের আমরা মনে হয় পটাশিয়াম নাইট্রেটের মেল্টেডটা অলরেডি দেখে ফেলছি, নাকি অ্যাকুয়াসটা দেখছি এখানে। উম এখানে অ্যাকুয়াসটা দেখে ফেলছি। সো একটু ওয়েট ধরো, আমরা হচ্ছে পটাশিয়াম নাইট্রেটের অ্যাকুয়াসটা দেখে ফেলছি। আচ্ছা, কেস স্টাডি তাহলে এই কয়টাই। আমি তাহলে এখন পরের ইয়াতে যাই। আসলে আমি যেটা ভাবছিলাম ওইটা দেখানো হয়ে গেছে অলরেডি। সরি। হ্যাঁ, তো এখন আমরা যেটা করব, এই ইলেকট্রোলাইসিসের কিছু আহ, অন্য ডিটেলসে যাব। আমরা এতক্ষণ কয়েকটা কেস স্টাডি দেখলাম, এবার ইলেকট্রোলাইসিসের কিছু আলাদা ডিটেলসে আমরা আসবো। তো এটাকে আমরা বলবো, এটার হেডিং লেখো যে ইলেকট্রোলাইসিস ইলেকট্রোলাইসিস ইউজিং ইলেকট্রোডস অফ ডিফারেন্ট মেটাল। আমরা এবার দেখবো যে ইলেকট্রোড ভ্যারি করলে কি ঘটে, ইলেকট্রোলাইসিসে কি ডিফারেন্স আসে। সো ইলেকট্রোলাইসিস ইউজিং ইলেকট্রোডস অফ ডিফারেন্ট মেটালস, এইটা অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা এইচএসসি এর জন্য অতটা ইম্পর্টেন্ট না, বা বইতে আসলে অতটা ডিসকাস করে নাই, বাট অ্যাডমিশনের যে ম্যাথ গুলো আসে সেইগুলোর জন্য সুপার ইম্পর্টেন্ট এখন যা পড়াবো। তো প্রথম কেস ওয়ান। কেস ওয়ান হচ্ছে, যেই মেটালের সল্ট, যেই মেটাল বা যেই ধাতুর সল্ট, যেই মেটাল বা ধাতু এর সল্ট, মানে ওই যে ইলেকট্রোলাইটটা তো একটা সল্ট, তাই না? যেমন সোডিয়াম ক্লোরাইড, কপার সালফেট, এগুলো তো সল্ট। তো যেই মেটাল বা ধাতুর সল্ট, আমি যদি সেই ধাতু বা মেটালের ইলেকট্রোড নেই, সেই ধাতু বা মেটালের ইলেকট্রোড নেই, তখন কি ঘটে? আর না নিলে কি ঘটে, আমরা দুইটাই দেখবো। যে যেই মেটাল বা ধাতুর সল্ট, সেই ধাতু বা মেটালের ইলেকট্রোড নিলে কি ঘটবে। আচ্ছা, তোমরা তো আমার কথা শুনতে পাচ্ছ নাকি, মানে ফলো করতে পারছো সবাই? জি ভাইয়া। जी भैया। ওকে। সো যেটা বলছিলাম, যে যেই মেটাল বা ধাতুর সল্ট, সেই ধাতু বা মেটালের যদি ইলেকট্রোড নেই, আমরা এক্সাম্পল হিসেবে কপার সালফেটের কেসটা চিন্তা করি। ধরো কপার সালফেটের অ্যাকুয়াস সলিউশন, সরি, মেল্টেড কপার সালফেট। ঠিক আছে, মেল্টেড কপার সালফেট। তো এখানে আমরা একটা বক্স ড্র করি ফার্স্টে। আমরা এতক্ষণ হচ্ছে ইলেকট্রোলাইট ভ্যারি করে করে দেখছি, এবার ইলেকট্রোড ভ্যারি করব। তো এই হচ্ছে আমাদের ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট গুলো হচ্ছে কপার টু প্লাস, মানে ইলেকট্রোলাইট হচ্ছে কপার সালফেট, মেল্টেড কপার সালফেট। তো এখানে ধরো তাহলে কপার টু প্লাস আছে, মেল্টেড কপার সালফেট হচ্ছে কপার টু প্লাস আছে, আর সালফেট টু মাইনাস আছে। এখন এখানে আমাদের এই কেসটাতে কি বলা আছে, যে যেই মেটালের ধাতু, যেই মেটাল বা ধাতুর সল্ট, সরি, যেই মেটাল বা ধাতুর সল্ট, সেই ধাতু বা মেটালের ইলেকট্রন। তো আমরা দেখতে পাচ্ছি এই সল্টটা হচ্ছে কপার সালফেট, এটা কপার মেটালের একটা লবণ। তো আমরা তাহলে ইলেকট্রোড হিসেবে যদি কপার নেই তখন কি ঘটবে, আমরা যদি ইলেকট্রোড হিসেবে কপারকে নেই তখন কি ঘটবে। তো এইখানে আমি দুইটা ইলেকট্রোড নিলাম, এখানে আমি দুইটা ইলেকট্রোড নিলাম, আহ আর এই একটা ইলেকট্রোড, আর এই আর একটা ইলেকট্রোড, সরি। তো এখানে আমাদের দুইটা ইলেকট্রোড, আমরা এই দুইটা ইলেকট্রোড দুইটাই কপারে নিলাম লেটসে। এটাও কপার। আচ্ছা, আসলে এই ক্যাথোডটা ক্যাথোডটা কোন মেটাল, এইটা তোমার আচ্ছা হ্যাঁ, এখানে ধরো দুইটাই হচ্ছে কপার। ঠিক আছে, দুইটাই হচ্ছে কপার লেটসে। সামনে বোঝানো শুরু করলে তখন বুঝতে পারবো। আর এইখানে হচ্ছে আমরা ব্যাটারি কানেক্ট করলাম, এটা ব্যাটারি প্লাস, এটা হচ্ছে ব্যাটারি মাইনাস। আমরা জানি যে ব্যাটারি মাইনাসের কারণে এই পুরা
ইলেকট্রোডটাই হচ্ছে নেগেটিভলি চার্জড, আর ব্যাটারি প্লাসের জন্য এই পুরোটা হচ্ছে পজিটিভলি চার্জড। পজিটিভলি চার্জড। এবং ব্যাটারি প্লাসটা যার সাথে লাগানো থাকে আমরা জানি যে সেখানে হচ্ছে অ্যানায়ন যাবে, সো এটা হচ্ছে অ্যানোড। আর এইটা হচ্ছে ক্যাথোড। এইটা হচ্ছে ক্যাথোড। বাট আমরা দুইটাই এখানে কপার নিছি। তো দেখি যে এইখানে কি ঘটবে যদি এই এইটাও কপার, আবার এই সল্টটাও হচ্ছে কপারের, তো এখানে কি ঘটবে। তো আমরা জানি যে আহ, তোমার আচ্ছা একটু ওয়েট করো, দাঁড়াও একটু ওয়েট। একটু ওয়েট, আমি একটু আসতেছি। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, সো যেই মেটালের ধাতু, সরি যেই মেটাল বা যেই ধাতুর সল্ট, সেইটার যদি ইলেকট্রন নেই, তো এখানে আমরা কপারের সল্ট নিছি, কপারের ইলেকট্রন নিছি, তো সেক্ষেত্রে কি ঘটবে। তো এখন আমরা জানি যে এই ক্যাটায়ন হচ্ছে ক্যাথোডে যায়, অ্যানায়ন হচ্ছে অ্যানোডে যায়। তো ক্যাথোডে কি ঘটে আমরা একটু দেখি। তো ক্যাথোডে কপার 2+ যাবে, সে গিয়ে দুইটা ইলেকট্রন খাবে, খেয়ে সে হচ্ছে সলিড কপারে ফর্ম হবে, সলিড কপার ফর্ম করবে। আর অ্যানোড, অ্যানোড অ্যানোড যেটা হবে, এই যে সালফেট 2-, সে গিয়ে দুইটা ইলেকট্রন ছাড়বে। আমরা অলরেডি দেখছি যে সালফার ডাইঅক্সাইড ফর্ম করবে আর অক্সিজেন গ্যাস ফর্ম করবে, রাইট? তো এখন এইখানে তাহলে এই যে কপার ইলেকট্রোড ইউজ করার কারণে কি ঘটলো আমরা একটু বোঝার ট্রাই করি। যে এইখানে দেখো, এই যে ক্যাথোডে আমরা যে কপার 2+ গেল এবং কপার উৎপন্ন হলো, এই কপারটা কিন্তু এখানে আমরা বলছি জমা হয়েছে, তাই না? এই কপারটা হচ্ছে এখানে এই যে এই ক্যাথোডের গায়ে এখানে জমা হয়েছে এরকম। এই ক্যাথোডের গায়ে হচ্ছে এটা ডিপোজিট হয়েছে বা জমা হয়েছে। সো আমরা একটু লিখি যে এখানে ক্যাথোডে কি হয় সবসময়, মানে একটা ইলেকট্রোলাইসিসে ক্যাথোডে অলওয়েজ, ক্যাথোডে জমা হয়, ক্যাথোডে অলওয়েজ জমা হয়। আচ্ছা, এবার অ্যানোডে কি ঘটে দেখি। দেখো, অ্যানোডে আমরা দেখছি, অ্যানোডে হচ্ছে এরকম এই যে অক্সিডেশন হয়েছে। কার অক্সিডেশন হয়েছে? সালফেট 2- এর। তো সালফেট 2- এইখানে কি করছে, দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে। এখানে একটু ভুল গেছে, এখানে একটা মাইনাস হবে। সালফেট 2- কি করছে, দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে, দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে অক্সিডাইজড হয়েছে, রাইট? সে এরকম অক্সিডাইজড হয়ে এই জিনিসগুলো ফর্ম করছে। এখন এখানে খেয়াল করে দেখো, এখানে খেয়াল করে দেখি, এই যে দুইটা ইলেকট্রন ছেড়ে দিল, সে যে দুইটা ইলেকট্রন ছেড়ে দিল, আহ এই দুইটা ইলেকট্রন সে কাকে দিয়ে গেছে বলতো? তোমরা একটু অ্যান্সার দাও। যে ক্যাথোডে তো আমরা বুঝছি যে কপার 2+, এখানে অনেক এক্সেস ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রন গুলোকে খাইছে এবং সলিড কপারে ফর্ম মানে রূপান্তরিত হয়ে এই যে কপারের ক্যাথোড আছে তার গায়েই জমা হয়েছে। মানে তুমি দেখতে পাচ্ছ যে ওই কপার দণ্ডটা আস্তে আস্তে সাইজে বড় হয়েছে, তাই না? মানে শুরুতে শুধু কপার ছিল, বাট এবার ওই সলিউশনে কপার 2+ গুলো এসে এখানে জমা হয়ে এটার সাইজ বড় করছে। মানে ক্যাথোডটা দেখতেছো যে ফুলে ফেপে উঠছে, আর পুরোটাই কপার। বাট অ্যানোডে কি ঘটতেছে? অ্যানোডে হচ্ছে এই সালফেট 2- যাচ্ছে এবং সে গিয়ে অক্সিডাইজড হয়েছে, মানে সে ওইখানে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে আসছে, রাইট? দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে আসছে এবং সে এটাই কনভার্ট হয়ে গেছে। এবং এই দুইটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার মোটিভেশনটা সে পাইছে কিভাবে, মানে সে কেন ইন্সপায়ার্ড হয়েছে? কারণ অ্যানোড হচ্ছে কি পজিটিভলি চার্জড। তো অ্যানোড ইলেকট্রন চায় ও ওই সালফেট থেকে, সরি, ও ওই সালফেট থেকে এই দুইটা ইলেকট্রনকে টেনে বের করে আনছে, কারণ ও তো পজিটিভলি চার্জড। তো সালফেট 2- এই ইলেকট্রন গুলা কাকে দিয়ে গেছে এখানে?
বলতো? কার কাছে দিয়ে গেছে? ও তো ছেড়ে দিছে, বাট ছেড়ে মানে ও ছেড়ে ও তো গ্যাসে কনভার্ট হয়ে গেছে, বাট এই ইলেকট্রন গুলা কই রেখে গেছে? অ্যানোডের কাছে, তাই না? অ্যানোড মানে সালফেট বেসিক্যালি কি করছে? সালফেট এখান থেকে আসছে, এসে সে এইখানে ইলেকট্রন ছেড়ে দিয়ে সে গ্যাসে কনভার্ট হয়ে বাবল আকারে উড়ে গেছে। তো এই ইলেকট্রন গুলা এই ইলেকট্রন গুলা এই যে ইলেকট্রন গুলা এখানে দেওয়া হচ্ছে, মানে ও যে এখানে ইলেকট্রন ছেড়ে যাচ্ছে, এই ইলেকট্রন গুলাকে পরবর্তীতে আবার এই যে আমার সলিউশনে কপার 2+ যে আছে, সে কি করতেছে, খেয়ে এই ক্যাথোডে জমা হচ্ছে, তাই না? তো জি বেসিক্যালি ভাইয়া। একটা এরকম চেইন ফর্ম হয়েছে যে সালফেট ইলেকট্রন ছেড়ে দিয়ে যায়, সালফেট ইলেকট্রন ছেড়ে দিয়ে যায় এবং সে সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেনে কনভার্ট হয়। আর কপার 2+ ওই ইলেকট্রন গুলাকে ধরে খেয়ে কপারে কনভার্ট হয়ে ক্যাথোডে গিয়ে জমা হয়। আচ্ছা, এখন চিন্তা করে দেখো, এরকম যদি চলতে থাকে তাহলে এই সলিউশনে আস্তে আস্তে কপার 2+ এর পরিমাণ কমে যাচ্ছে না? বলতো? জি ভাইয়া। আচ্ছা, এখন এই যে কপার 2+ এর পরিমাণ কমে যাচ্ছে, আর এই আমাদের এই যে লেফট সাইড যে ইলেকট্রোডটা আছে, একটু খুব ভালো করে খেয়াল করো, এখানে আছে একটা অ্যানোড যে হচ্ছে পজিটিভলি চার্জড, এটা একটা কপারের রড। আর এই সলিউশনে এখানে ছিল কপার 2+। এখন আস্তে আস্তে কপার 2+ কমে যাচ্ছে, আস্তে আস্তে এরকম কপার 2+ গায়েব হয়ে যাচ্ছে। তো তখন এই কপার দেখবে যে নিচে কপার 2+ কমে গেছে, তখন সে ইন্টারেস্টেড হবে কি করতে? সে ভাববে যে আমি এখন এখান থেকে তাহলে লাফ দিয়ে সলিউশনে পড়ি, যেহেতু নিচে এতক্ষণ অনেকখানি কপার 2+ ছিল, এর জন্য ও আর নিচে নামতে ইন্টারেস্টেড হয় নাই। এখন যখন আস্তে আস্তে কপার 2+ এর পরিমাণ কমে যাওয়া শুরু হয়েছে, এইখানের কপার গুলো তখন ভাবছে আরে নিচে তো কপার 2+ নাই, আমি এখন এখানে লাফ দিয়ে নিচে পড়ি। ঠিক আছে? ও এখন এখানে কি ট্রাই করবে যে ও এখান থেকে লাফ দিয়ে নিচে কপার 2+ আকারে পড়বে। বুঝতে পারছি? সো বেসিক্যালি যেটা হবে, অ্যানোডের কি হবে, ক্ষয় হবে, অ্যানোড আস্তে আস্তে ডিকে হবে। ক্যাথোডে জমা হয় বা ডিপোজিট হয়, আর অ্যানোডের কি হবে, ক্ষয় হবে। তো আমি দেখবো যে এরকম একটা ইলেকট্রোলাইসিস যদি চালাই, আস্তে আস্তে অ্যানোডটা চিকন হচ্ছে আর ক্যাথোডটা আস্তে আস্তে এরকম বড় হচ্ছে, ফুলতেছে। ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা কোশ্চেনের অ্যান্সার দাও তো, যে থ্রু আউট দ্য প্রসেস এই সলিউশনের কনসেন্ট্রেশন কি চেঞ্জ হবে নাকি আনচেঞ্জ থাকবে? এই যে দ্রবণটা বা সলিউশনটা, এটার ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন, এটা কি মানে কপার 2+ এর যে কনসেন্ট্রেশন, সলিউশনের কপার 2+ এর যে কনসেন্ট্রেশন সেটা কি চেঞ্জ হবে নাকি আনচেঞ্জ হবে থাকবে? চেঞ্জ হবে নাকি আনচেঞ্জ থাকবে বলতো? কোনটা? ভাইয়া দেখো, আনচেঞ্জ থাকবে। আনচেঞ্জ থাকবে, রাইট। হুম। কারণ কপার 2+ এখান থেকে ওইখানে যাচ্ছে, জমা হচ্ছে, সাথে সাথেই মানে একটা কপার 2+ এখান থেকে যায়, সাথে সাথে যাওয়ার পর এখান থেকে আবার রিপ্লেস হয়ে কপার যাচ্ছে। একটা কপার এখান থেকে লাফ দিয়ে টুপ করে এটা এই সলিউশনে পড়ে। তো বেসিক্যালি কপার 2+ এর পরিমাণ চেঞ্জ হচ্ছে না, আনলেস অ্যানোডটা একদম ক্ষয় হয়ে গেছে। তো এখানে ক্যাথোডে জমা হতে থাকবে, অ্যানোডে ক্ষয় হবে, বাট সলিউশনের যে ঘনমাত্রা কপার 2+ এর সেটা আনচেঞ্জ থাকবে। ঠিক আছে? তো এইটা হচ্ছে যেই মেটালের সল্ট, সেই মেটালেরই যদি ইলেকট্রোড ইউজ করি, সেইটার কনসিকুয়েন্স। সেই ক্ষেত্রে আমি দেখবো আস্তে আস্তে ক্যাথোড বড় হয় আর অ্যানোড ছোট হয়, আর সলিউশনটা আনচেঞ্জ থাকে। আচ্ছা, আর এই যে প্রসেসটা, এরকম যদি একটা ইলেকট্রোলাইসিস আমি করি, এটা রানিং টাইম কিরকম হবে, এটা কতক্ষণ ধরে চলবে বলতো? কতক্ষণ পর্যন্ত ইলেকট্রোলাইসিসটা আমি দেখবো? যতক্ষণ ফুললি ডিকে না হয়ে যায়। হ্যাঁ, অ্যানোডটা যতক্ষণ থাকবে ততক্ষণে এই ইলেকট্রোলাইসিসটা করা সম্ভব, অ্যানোড যতক্ষণ থাকবে। আচ্ছা, এবার আমরা আমাদের পরের কেসটা দেখি যে হোয়াট ইফ আমি হোয়াট ইফ আমি আমাদের পরের কেস 2,
কেস টু হচ্ছে যেই মেটালের সল্ট ওই মেটালটা দিব না, ঠিক আছে? যেই মেটালের সল্ট তার থেকে কম রিয়াক্টিভ, যেই মেটালের সল্ট তার থেকে কম রিয়াক্টিভ মেটালের ইলেকট্রোড ইউজ করব। সল্টটা যেই মেটাল থেকে আসছে তার থেকে কম রিয়াক্টিভ, মানে ওই ইলেকট্রোকেমিক্যাল সিরিজ অনুযায়ী তার থেকে কম রিয়াক্টিভ মেটালের ইলেকট্রোড আমরা ইউজ করব। তো সেক্ষেত্রে কি ঘটবে? তো ধরো আমাদের আমরা একটা এক্সাম্পল চিন্তা করি। ধরো এই হচ্ছে একটা জার। তো এই জারের মধ্যে লেটস সে কপার সালফেট আছে, আবারও আগের মতো কপার সালফেট ইউজ করলাম, কপার সালফেটের মেল্টেড সলিউশন। এখানে কপার 2+ আছে আর হচ্ছে সালফেট 2- আছে। বাট এবার আমি এই যে এটা কোন মেটালের সল্ট? কপার। আমি কপার থেকেও কম রিয়েক্টিভ একটা মেটাল ইউজ করব। তো কপার থেকে কম রিয়েক্টিভ একটা মেটাল যেটা ইলেকট্রোড হিসেবে খুব পপুলার, আমরা যদি একটু ইলেকট্রোকেমিক্যাল সিরিজটায় যাই, আমরা দেখতে পাচ্ছি কপারের ডানে যারা আছে তাদের রিয়েক্টিভিটি তো কম। সো কপারের ডানে যেমন প্লাটিনাম, প্লাটিনামের ইলেকট্রোড খুব কমন। তো আমরা এখানে প্লাটিনাম ইলেকট্রোড ইউজ করি, ঠিক আছে? সো আমাদের যে ইলেকট্রোড গুলো আছে সেগুলো হচ্ছে লেটস সে প্লাটিনাম। আসলে ক্যাথোডে কি ইউজ করতেছে এটা ইট ডাজন্ট ম্যাটার, মেইনলি ম্যাটার করে হচ্ছে যে অ্যানোডে কি ইউজ করছে, কারণ অ্যানোডের ক্ষয় হয়, ক্যাথোডে তো জমা হবে এই সব সময়, সো ওইটা ম্যাটার করে না। বাট আমি অ্যানোডে কি ইউজ করতেছি তার উপর আসলে অনেক কিছু ম্যাটার করে। সবাই একটু খুব ভালো করে খেয়াল করি এটা। তো এই হচ্ছে আমাদের ইলেকট্রোলাইসিসের সেটআপ। এই পাশটা হচ্ছে অ্যানোড আর এই পাশটা হচ্ছে ক্যাথোড। ক্যাথোডটা কোন মেটাল এটা আমি বললাম না, ওটা যে কোনো কিছুই হতে পারে। এবং আহ, এটা হচ্ছে মাইনাস চার্জড। আর আমাদের যে অ্যানোড, সেই অ্যানোডটা হচ্ছে পজিটিভলি চার্জড এবং সেটা প্লাটিনাম মেটালের। এবার কি ঘটবে দেখো, অ্যাজ ইউজুয়াল এই কপার 2+ হচ্ছে কপারের এই ক্যাথোডে গিয়ে জমা হতে থাকবে। তো আমরা ক্যাথোডে দেখবো যে কপার 2+, আমরা ক্যাথোডে দেখবো যে কপার 2+ গিয়ে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে এবং সে সলিড কপারে কনভার্ট হবে। আর অ্যানোডে যেটা হবে, অ্যানোডে হচ্ছে সালফেট 2- যাবে, গিয়ে দুইটা ইলেকট্রন ছাড়বে, ছেড়ে সে হচ্ছে সালফার ডাইঅক্সাইড গ্যাস আর হচ্ছে অক্সিজেন গ্যাস ফর্ম করবে, জাস্ট লাইক বিফোর। বাট এবার আমরা একটু দেখি এবার কি ক্যাথোডে জমা হচ্ছে নাকি না, বলতো? ক্যাথোডে, এই যে ক্যাথোডে কপার 2+ যাবে, সে গিয়ে কি এখানে জমা হবে নাকি না? ক্যাথোডে জমা হবে নাকি না? অবশ্যই জমা হবে, তাই না? কারণ ক্যাথোডে ও কপার 2+ থেকে কিসে কনভার্ট হচ্ছে? কপারে। তো অবশ্যই ক্যাথোডে কি হবে? জমা হবে, বা ক্যাথোড আস্তে আস্তে বড় হবে। বাট এবার অ্যানোড কি ক্ষয় হবে? অ্যানোড ক্ষয় হবে না। এবার কিন্তু অ্যানোড ক্ষয় হবে না, কেন? কারণ এবার এই সলিউশন থেকে কপার 2+ যাচ্ছে, কিন্তু সেইটা এই যে এখানে আমাদের অ্যানোডটা হচ্ছে প্লাটিনাম। তো আমরা আগের বার দেখছিলাম যে এখানে যখন কপার ছিল, প্লাটিনামের জায়গায় যখন আমরা কপার ইউজ করছিলাম, সেম মেটাল ইউজ করছিলাম, এখান থেকে যখন কপার 2+ ওদিকে চলে গেছে, তখন এই কপারের ইচ্ছা করছে যে সেও লাফ দিয়ে এখানে কপার 2+ আকারে টুপ করে পড়ে যাক, কারণ মেটাল মাত্রই কি চাই? ক্যাটায়ন হইতে চাই। কিন্তু আমরা এবার যেটা করছি সেটা হচ্ছে এখানে কপার 2+ দিছি, সেই কপার 2+ যাচ্ছে, ক্যাথোডে যাচ্ছে। বাট এবার এখানে দিছি প্লাটিনাম। প্লাটিনাম আমরা ইচ্ছা করেই আমরা এখানে তার থেকে কম রিয়াক্টিভ একটা মেটালের ইলেকট্রোড নিছি। তো প্লাটিনাম কি কপার থেকে এমনিই মরা মরা, তাহলে প্লাটিনাম কি এইখানে লাফ দিয়ে ক্যাটায়ন হতে যাবে, বলো? মানে না। কপার 2+ চলে গেছে, তাহলে ওর কি যায় আসে? ও তো ওই কপার 2+ এর ঘাটতি পূরণ করতে চাবে না। সো ও কিন্তু এখানে লাফ দিয়ে পড়বে না। সো এইখানে আমাদের ক্যাথোড, না সরি, অ্যানোড কিন্তু ক্ষয় হবে না, ঠিক আছে?
এখানে কিন্তু অ্যানোডটা ক্ষয় হবে না, অ্যানোডটা অ্যাজ ইউজুয়াল থাকবে। আচ্ছা, তাহলে বলো তো অ্যানোড যদি ক্ষয় না হয় তাহলে তুমি যেটা দেখবা যে এখানে অ্যানোডটা একদম অ্যাজ ইট ইজ আছে, ক্যাথোডটা ফুলে ফেপে বড় হচ্ছে এরকম। আচ্ছা, এবার আমাকে বলো তো যে আহ, এই রিয়াকশনে কনসেন্ট্রেশন কমবে নাকি বাড়বে নাকি সেম থাকবে? কপার 2 প্লাসের যে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা, সেটা কি বাড়তে থাকবে নাকি কমতে কমবে। থাকবে? চান্সেস কমবে, কারণ কপার 2 প্লাস গুলো চলে যাচ্ছে এবং তাকে রিপ্লেস করার মতো বা তার জায়গায় এবার নতুন কপার 2 প্লাস আসতেছে না। তো কপার 2 প্লাসের কনসেন্ট্রেশন কমবে। আর এবার আমাকে বলো তো যে এইটার রানিং টাইম কতক্ষণ, কতক্ষণ ধরে এটাকে আমি চলতে দেখবো? আগের বার অ্যানোড ক্ষয় হওয়া পর্যন্ত দেখছি, বাট এবার তো অ্যানোড ক্ষয় হচ্ছে না। কপার ফুললি জমা হয়ে যাওয়া পর্যন্ত। হ্যাঁ, মানে যতক্ষণ কপার সালফেট আছে, যতক্ষণ কপার সালফেট সলিউশনটা আছে নিচে, এখানে যতক্ষণ কপার সালফেট আছে ততক্ষণ হচ্ছে আমরা এটা দেখব। আর এইখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমার এই অ্যানায়নটা কিন্তু কি করে, এখানে মুভ করে, তাই না? অ্যানায়ন কি করে, মুভ করে, অ্যানায়ন মুভ করে। বাট যে আগের বার যেটা হচ্ছিল সালফেট 2 মাইনাসের ওইখানে তোমার যাওয়াই লাগে নাই। সালফেট 2 মাইনাস, আমরা এখানে যদিও আঁকছি যে সালফেট 2 মাইনাস ওইখানে গেছে, বাস্তবে আসলে ওইখানে যায় নাই। বাস্তবে যেটা হয়েছে যে এইখান থেকে কপার 2 প্লাস, আমি একটু এখানে দেখাই, এইখান থেকে কপার 2 প্লাস যখনই ক্যাথোডে গিয়ে জমা হয়েছে, তখনই এখানে যখন এই কপার 2 প্লাসের একটু ঘাটতি ক্রিয়েট হয়েছে, এই কপার সাথে সাথে লাফ দিয়ে এখানে পড়ছে, কপার 2 প্লাস হয়ে পড়ছে, এবং সাথে আবার দুইটা ইলেকট্রন ছেড়েও দিছে। ওই ছেড়ে দেওয়া ইলেকট্রন দুইটা এই সালফেট গ্রহণ করছে। তো এখানে সালফেটের মুভ করা লাগে নাই বা ওর জায়গা থেকে সরা লাগে নাই, ওই অ্যানোড থেকে কপার নিজেই ইচ্ছা করে কপার 2 প্লাস হয়ে লাফ দিয়ে পড়ছে এবং দুইটা ইলেকট্রন, মানে এই যে কপার 2 প্লাস হওয়ার জন্য দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে, ওই দুইটা ইলেকট্রনও এই সলিউশনে দিয়ে দিছে। ওইগুলো হচ্ছে সালফেট 2 মাইনাস বসে বসেই খেতে পারছে। কিন্তু এইখানে কিন্তু সেটা হয় নাই, এখানে সালফেটের কষ্ট করে আগে অ্যানোডে যেতে হয়েছে, ওইখানে গিয়ে সে অক্সিডাইজড হয়েছে। ঠিক আছে, তো এখানে কিন্তু তোমার আহ এখানে কিন্তু তোমার কি বলে, সরি একটা কল আসছিল, এখানে কিন্তু তোমার এরকম অ্যানায়ন মুভ করতেছে। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছি এই পর্যন্ত? জি ভাইয়া। হুম। আচ্ছা, আমরা তাহলে জাস্ট আরেকটা ছোট কেস দেখে শেষ করি আজকে। আজকে ম্যাথ গুলো শুরু করা যাবে না, আদারওয়াইজ অনেক বড় হয়ে যাবে, মানে তোমরা এত কিছু নিতে পারবে না যেহেতু তোমাদের আসলে 9-10-এর এই ব্যাকগ্রাউন্ডটা নাই। আহ আর একটা এক্সাম্পল দেখায় শেষ করি, আর্লি ছেড়ে দিই। তো ধরো আমি এখানে, তোমরা এটা বলবা, এখানে নিকেলের অ্যানোড নিলাম, নিকেলের ক্যাথোড নিলাম, ব্যাটারির সাথে কানেক্ট করলাম, আর এইখানে হচ্ছে এটা নিকেল নাইট্রেট সলিউশন। আচ্ছা, এইখানে কি ঘটবে? তো এইখানে যেটা ঘটবে, এই নিকেল নাইট্রেট সলিউশনে কি আছে, নিকেল 2 প্লাস আছে আর দুইটা NO3 মাইনাস আছে। তো বেসিক্যালি যেটা ঘটবে, এখানে যে নিকেল 2 প্লাস গুলা, তারা ইলেকট্রন নিয়ে এখানে যাবে, এখানে এই যে নাইট্রেট, সে হচ্ছে চুপচাপ নিজের জায়গায় বসে থাকবে। নিকেল 2 প্লাস সে এখানে যাবে, গিয়ে এই অ্যানোডটা কি হবে, বড় হতে থাকবে, নিকেলে কনভার্ট হবে এবং এখানে বড় হতে থাকবে, মানে নিকেল 2 প্লাস দুইটা ইলেকট্রন নিয়ে ক্যাথোডে নিকেলে কনভার্ট হয়ে ক্যাথোডে জমা হবে। আর যখনই নিকেল 2 প্লাস এখান থেকে যাবে, যেহেতু এই যে সেম মেটালেরই ইলেকট্রোড, এই নিকেলটা লাফ দিয়ে এখানে পড়বে এবং নিকেল 2 প্লাস হয়ে পড়বে, এবং দুইটা ইলেকট্রন যে ছেড়ে দিবে, সেই ছেড়ে দেওয়া ইলেকট্রন এই নাইট্রেটটা একসেপ্ট করবে। তো সেই নাইট্রেটটা এটা একসেপ্ট করে, নাইট্রেটটা সেই ইলেকট্রন একসেপ্ট করে, দুইটা নাইট্রেট, সে হচ্ছে সেই ছেড়ে দেওয়া ইলেকট্রন একসেপ্ট করে এখান থেকে তোমার
আহ, এখান থেকে হচ্ছে তোমার নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস ফর্ম করবে। এগুলো একটু ব্যালেন্স করতে হবে, বাট ওটা অত নেসেসারি না, আমি নেক্সট দিন দেখাবো। আর বেসিক্যালি এখানে তাহলে ওই এমসিকিউ জিনিসগুলো যদি বলি, যে এখানে ক্যাথোডে কি হচ্ছে, ক্যাথোড বড় হচ্ছে, ক্যাথোডে জমা হচ্ছে অ্যাজ ইউজুয়াল। আর এখানে অ্যানোডের ক্ষয় ঘটতেছে, অ্যানোডের ক্ষয় আহ, হচ্ছে, কারণ একই মেটাল তো অ্যানোড থেকে ভেঙে ভেঙে নিকেল পড়তেছে। এখানে কনসেন্ট্রেশন আনচেঞ্জড, এখানে নিকেল 2+ চলে গেলে আবার সাথে সাথে চলে আসে, তো কনসেন্ট্রেশন আনচেঞ্জড। আর এখানে অ্যানায়ন মুভ করতেছে না, অ্যানায়ন মুভ করে না। আর মানে এটা আমাদের সেই ফার্স্ট কেস। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা রানিং টাইম হচ্ছে যতক্ষণ অ্যানোড থাকবে, এটার রানিং টাইম হচ্ছে যতক্ষণ অ্যানোড থাকবে, যতক্ষণ অ্যানোড থাকবে। আচ্ছা, এখানে একটা কেস কিন্তু আমি দেখাই নাই, সেটা হচ্ছে হোয়াট ইফ আমি যেই মেটালের সল্ট সেই মেটালের থেকে বেশি রিঅ্যাক্টিভ ইলেকট্রোড ইউজ করলাম। এইটা তোমার বাসায় চিন্তা করার জন্য দিলাম, যে কেন এই কেসটা আমি দেখাইলাম না, এন্ড এরকম একটা ইলেকট্রোলাইসিস করতে গেলে কি ঘটবে। মানে যেই মেটালের সল্ট তার থেকে বেশি রিঅ্যাক্টিভ মেটাল এখানে দিছো, তখন কি ঘটতে পারে একটু বাসায় নিজেরা চিন্তা করবা। ঠিক আছে, ধরো এখানে কপার সালফেট সলিউশন, বাট এখানে হচ্ছে তুমি সোডিয়ামের ইলেকট্রোড দিয়ে রাখছো, তখন কি ঘটতে পারে বাসায় নিজেরা চিন্তা করবে, এন্ড এইটার অ্যান্সার আমাকে নেক্সট ক্লাসে বলবা। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আই থিংক আজকে একটু এই পর্যন্তই রাখি। যেহেতু নতুন জিনিস আর তোমাদের জন্য একদমই নতুন, সো অনেক কিছু দেখে ফেললাম। রেকর্ডিংটা আমি গ্রুপে দিয়ে দিব। আর কালকেও ক্লাস নিব, আমি টাইমটা জানাই দিব কালকে। হোপফুলি দিনের বেলা, কালকে রাতে একটু বিজি থাকবো, সো কালকে দিনের বেলা ক্লাস নিব। তোমাদের কি দুপুর বেলা কারো কোচিং আছে কালকে? কালকে দুপুরে কারো কোচিং আছে, দুপুর বা বিকাল? হ্যাঁ, কালকে না নিলে হয় না, কালকে 31st একটু আনন্দ করব সেটা তো তোমার সাথে। সন্ধ্যার পর, এর জন্য তো দিনের বেলা নিতে চাচ্ছি, মানে দুপুরে। ভাই নিলে সকালের দিকে নাও, আর দুপুরে কি জন্য টানার দরকার? সকালে কয়টা, 11টা? 10টা বেটার হয়, সবাই যদি ফ্রি থাকে। অন্য কারো কোচিং না থাকলে 10টা না, 11টায় নেই, আমার সকালে উঠতে প্রবলেম হয়ে যাবে। 11টায় নিতে পারবো। 11টা হলে সমস্যা নেই, বাকিদের সাথে কথা বলে নাও তাহলে। প্রবলেম নাই ভাইয়া আমার। ঠিক আছে, 11টায় প্যারা তাহলে। নেই। 11টায় ঠিক আছে, ওকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।